আসসালামু আলাইকুম। আমাকে তোমরা যারা দেখছো, তোমাদেরকে প্রথমেই সাধুবাদ জানাই, কারণ তোমরা শেখার আগ্রহ ধরে রেখেছো। নবম শ্রেণীর বায়োলজির অংশটুকু থেকে জিনতত্ত্ব এবং বংশগতিবিদ্যা এই চ্যাপ্টারটা পড়াতে আমি তোমাদের সামনে চলে আসলাম। এইটা একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, কিন্তু খুবই দুর্ভাগ্যের ব্যাপার, আমাদের অধিকাংশ শিক্ষার্থীরাই এখানকার যে কনসেপ্ট সেটা মাথায় নিতে পারে না। আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের এই ক্লাসে আমরা যা কিছু পড়বো একদম ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট নিয়ে পড়বো ইনশাল্লাহ। এবং এই চ্যাপ্টারটা যেহেতু তোমার কলেজে আছে, তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা, ভার্সিটি ভর্তি পরীক্ষা সব কাছেই, সব জায়গাতে এখান থেকে প্রশ্ন আসবে, খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। তাই আমরা এটাকে একদম সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে কনসেপ্ট ক্লিয়ার করে সুন্দর করে পড়বো। তোমাকে শুধু আমার সাথে থাকতে হবে, আর নিজের ভেতরে যে জিজ্ঞাসু মনটা আছে সেটাকে সজাগ রাখতে হবে, বুঝার চেষ্টা করতে হবে। এখানে যে কোনো ফালতু কথা নাই, এখানে যে সব কিছুই আসলে বাস্তবসম্মত কথা, বিজ্ঞানের কথা, এইটা তোমাকে এখান থেকে বুঝতে হবে। আমরা একদম ধরে নিচ্ছি তুমি যে ক্লাসটা করছো তুমি কিছুই পারো না, এই জিনতত্ত্ব ব্যাপারে কিছুই জানো না, কারণ তুমি এখন অনেক ছোট। তাই আমি সেভাবেই কথাগুলো বলবো, আশা করি তুমি বুঝতে পারবে। এবং আজকের ক্লাসের পরে তুমি আমাকে একদিন একদিন, আমার ক্লাস যারা করছো আমি বিশ্বাস করি তোমাদের মধ্য থেকে এই দেশ সেরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, দেশের বড় বড় সিদ্ধান্ত প্রণেতা, বড় যে কোনো প্রফেশনের বড় মানুষজন আমার ক্লাসগুলো করছো। তোমরা শুনে তোমাদের মনে এখন মুচকি হাসি আসতে পারে, যে সত্যিই কি তাই, আসলেই তাই। এবং আমার মনে হয় সেদিনও তুমি আজকের ক্লাসের কথা মনে রাখতে পারবে, যে আমাদের ক্লাস 9-এ কনসেপ্টটা খুব স্ট্রং ছিল বলেই কলেজে আমি কোথাও আটকাই নেই, আমি ভর্তি পরীক্ষাতে কোথাও আটকাই নেই, এবং জীবনের দৌড়ে আমি আসলে এগিয়ে গিয়েছি। আমাদের টার্গেট সেটাই। আমাদের আজকে তোমাদের বায়োলজি পোর্শনের প্রথম ক্লাস, তোমাদের আগ্রহ ভালো থাকলে আমরা পরবর্তী ক্লাসগুলো এভাবে নিব। শুরুতে আমি তোমাদের দেখিয়ে দিই যে আমরা আসলে কিভাবে পড়ব। আমরা তোমাদের বইয়ের পিডিএফটাকেই আমাদের ক্লাসের ব্যাকবোন বা মেরুদণ্ড হিসেবে ব্যবহার করছি। কেন? কারণ আমার একটা খুব প্রিয় কথা আছে, সেটা হচ্ছে যে যে মানে বই হচ্ছে তোমার মা। মা কেন বলছি? মাকে ছাড়া যেরকম আমরা বাঁচি না, হ্যাঁ, মাকে খুব দরকার আমাদের জীবনে। একইভাবে স্কুল এবং কলেজের এই সময়টা পাড়ি দিতে হলে মূল বই হচ্ছে মায়ের মতো সবসময় সাথে থাকবে। এবং এটাকে প্রায়োরিটি দেওয়া শিখলে পরে পরবর্তীতে কলেজ জীবনেও এই অভ্যাসটা তোমার থাকবে, তুমি কিন্তু উপকৃত হবা। বইয়ের লাইন ধরে ধরে আমরা বোঝার চেষ্টা করব। সাথে আরেকটু আমি দেখিয়ে দিই তোমাদের, যে আমি যেন আমাদের ক্লাসের সময়টা আসলে কম দরকার হয়, তাই কিন্তু আমি তোমাদের জন্য কনসেপ্টের ব্যাপারগুলো কিন্তু গুছিয়ে রেখেছি। তো এইগুলো থেকেও কিন্তু আমরা কনসেপ্টগুলো বুঝবো মূল ক্লাসে। তো আমরা শুরু করি তবে ক্লাসটা। তোমরা কিন্তু এই ক্লাসগুলো যত পারো শেয়ার করতে পারো বন্ধুদের সাথে। আমি এই কষ্টটুকু, ক্লাসের কষ্টটুকু কষ্ট বলছি না, এটা তোমাদের সবার জন্যই করছি, যেন এই শিক্ষার আলোটুকু, বিজ্ঞানের সৌন্দর্যটুকু সবার কাছে পৌঁছে যায়। আর কথা বলতে বলতে আমার কথাটাই বলা হয় নাই। আমাকে তোমরা চিনে থাকলে আমার খুবই আনন্দের ব্যাপার এটা, আর না চিনে থাকলে কোনো কষ্ট নেই। আমার নাম হচ্ছে ডক্টর রিজভী তৌহিদ শুভ। আমি 2014 সালে এসএসসি পাস করেছি, বুঝতেই পেরেছো যথেষ্ট বুড়ো হয়েছি। 2016 সালে ছিল আমার এইচএসসি, এবং সেটা সরকারি আনন্দমোহন কলেজ থেকে। তারপর সেই বছরই আমি ঢাকা মেডিকেল কলেজে পুরো বাংলাদেশে প্রথম হয়ে পড়ার সুযোগ পাই। তারপর এমবিবিএস শেষ করেছি, ইন্টার্নশিপ শেষ করেছি, এখন ডাক্তারি করছি, প্লাস তোমাদের কিছু পড়াচ্ছি। এই তো। তো আর কোনো কথা না বলে আমরা এখন পড়ায় যাচ্ছি। পড়ার ভেতরে আরো গল্প হবে, মজা হবে, এবং আমরা বায়োলজিকে ফিল করতে পারবো আশা করি। তাহলে চলো আমরা পড়াটা শুরু করি। ওকে। তো জিনতত্ত্ব এবং বংশগতিবিদ্যা এই চ্যাপ্টারে আমরা কি কি আলোচনা করব? জিনতত্ত্ব মানে কি, বংশগতিবিদ্যার সাথে এটার সম্পর্ক কি, মেন্ডেল নামক বিজ্ঞানীর কথা জানবো, তার গবেষণা সম্পর্কে জানবো, তার সূত্রগুলো সম্পর্কে জানবো। ঠিক আছে? জীবের প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলতে কি বুঝি সেগুলো শিখব। তারপর বৈশিষ্ট্য কিভাবে নির্বাচিত হচ্ছে জীবের বংশগতিবিদ্যায় সে ব্যাপারে আলোচনা করব। আমরা ক্লাস শেষে এই সব কিছু নিয়ে আশা করি একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। চলো তাহলে আমরা প্রথম চ্যাপ্টারটা শুরু হচ্ছে গল্প দিয়ে। কার গল্প? বিজ্ঞানী মেন্ডেলের গল্প। গল্পটা তোমরা মেনলি রিডিং পড়বে, আমি আমার মতো করে গল্পটা তোমাকে শোনাচ্ছি। এই যে বিশিষ্ট বিজ্ঞানী, ওনার নাম হচ্ছে গ্রেগর ইয়োহান মেন্ডেল। উনি আসলে আইনস্টাইন বা নিউটনের মতো পরিচিত বিজ্ঞানী ছিলেন না ওনার সময়কালে। উনি একটু আড়ালে আবডালে থাকা মানুষ। পেশাগতভাবে উনি ছিলেন একটা চার্চের ফাদার, মানে খ্রিস্টানদের উপাসনালয় হচ্ছে চার্চ। সেই চার্চের, আমাদের যেমন মসজিদে ইমাম থাকে, মন্দিরে পুরোহিত থাকে, তেমনি চার্চে যিনি মানে প্রধান নেতা উনি হচ্ছে ফাদার। তো উনি ফাদার হিসেবে ছিলেন। এবং তোমরা জানো কি না যে ব্যক্তিগত জীবনে কিন্তু যারা চার্চের ফাদার থাকেন তারা বিয়ে করেন না। এবং
বিয়ে না করার দরুন হয়তোবা এটা একটা কারণ হতে পারে, উনার অনেক অফুরন্ত সময় ছিল, উনি গবেষণায় মেতে উঠলেন মটরশুঁটি গাছ নিয়ে। আমি জানি তোমার মনে প্রশ্ন জাগবে, ভাই এত গাছ থাকতে কেন উনি মটরশুঁটি গাছ নিয়ে গবেষণা করলেন? উনি দেখতে চাচ্ছিলেন যে মটরশুঁটি গাছগুলো একটা গাছের সাথে আরেকটা গাছের যদি আমি মিলন ঘটাই, ক্রস করাই, তাহলে পরবর্তী বংশধরদের মধ্যে বৈশিষ্ট্যগুলো কেমন আসে। এবার আমি জানি স্বভাবতই তুমি আমাকে প্রশ্ন করে বসবে, ভাই দুইটা গাছের মধ্যে আবার মিলন কিভাবে ঘটায়, ক্রস কিভাবে করে? আচ্ছা, আমি তোমাকে সহজ করে বলি। আমি এই ব্যাপারটা ছোট থেকেই জানতাম। আমাদের ছোটবেলায় আমাদের বাসার সামনে একটা কুমড়ো গাছ ছিল। আমাদের নিজেদের এই কুমড়ো গাছে কুমড়ো হলে সেই কুমড়ো রান্না করে খেতে খুব ভালো লাগতো। আমি কিভাবে কুমড়োর সংখ্যা বাড়ানো যায় সেই জন্যে একটা পদ্ধতি ছোটবেলায় শিখে গেছিলাম। সেটা কি জানো? কুমড়ো গাছের ফুলগুলোতে পুরুষ ফুল আছে, আবার স্ত্রী ফুল আছে। তো আমি যেটা করতাম, পুরুষ ফুলগুলোকে ছিঁড়ে নিতাম, ছিঁড়ে নিয়ে স্ত্রী ফুলের উপরে একটা ঘষা দিতাম। তারপর যেটা হতো, এই পুরুষ ফুলটাকে নিয়ে আমি ভেজে খেয়ে ফেলতাম। এই পার্টটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে ঘষা দেওয়ার পার্টটা। ঘষা দিলে কি হতো আমি তোমাকে বলি। তোমরা জানো কি না, আমি একটু আঁকি, আমাকে একটু, ওকে। তোমরা জানো কি না, এই যে ফুলের, ধরো এটা একটা পুরুষ ফুল, তাহলে এই পুরুষ ফুলের ক্ষেত্রে, ধরো এটা একটা ফুল, ধরে নাও এটা একটা ফুল, এখানে থাকবে পুংকেশর, তাই না? এই পুংকেশরের মধ্যে থাকে পরাগরেণু। তাহলে এই হচ্ছে ধরো পরাগরেণু। এই পরাগরেণুটাই হচ্ছে উদ্ভিদের মানে শুক্রাণু হবে পরবর্তীতে, ঠিক আছে? আচ্ছা, আর স্ত্রী ফুলের মধ্যে থাকে হচ্ছে এরকম করে একটা গর্ভাশয় থাকে, কেমন, এইগুলো ধরো পাপড়ি, ঠিক আছে? এই গর্ভাশয়ের ভেতরে এখানে ডিম্বাণু তৈরি হবে। যখন কিনা এই যে এই শুক্রাণুটা উড়ে গিয়ে এই গর্ভমুণ্ডে পড়বে, তারপর এটা এখান দিয়ে এসে ডিম্বাণুর সাথে এখানে মিলে নিষেক সংগঠন করবে এবং এখান থেকে নতুন কুমড়া বা ফল তৈরি হবে। শুক্রাণু আর ডিম্বাণুর মিলনটা ঘটানোর জন্য কিন্তু এই পরাগায়নটা ইম্পর্টেন্ট ছিল। আমি সেই কাজটাই করে দিয়েছি। কিভাবে বলো তো? ওই যে পুরুষ ফুলটাকে স্ত্রী ফুলের সাথে ঘষা দিয়ে। ম্যান্ডেল আমার মতো এরকম ঘষা দিয়ে না করে হলেও উনি আরো সচেতনভাবে করতেন এই ক্রসগুলো। যে উনি মনে রাখতেন এই গাছের কি কি বৈশিষ্ট্য। আমি তো একই গাছের মধ্যে ক্রসটা করছি। উনার অনেকগুলো মটরশুঁটি গাছ ছিল। উনি জানো 34 প্রকারের মটরশুঁটি গাছ খুঁজে খুঁজে বের করেছেন। এবং এই বিভিন্ন ধরনের মটরশুঁটির মধ্যে একটার পরাগরেণু নিয়ে আরেকটার গর্ভমুণ্ডে ফেলে উনি এই ক্রসগুলো করছেন। এবং পরবর্তী বংশধরে এই যে এখানে যে ফল হবে, সেই ফলের যে বীজ হবে, সেই বীজ থেকে যে গাছ হবে, সেটাই তো তার পরবর্তী বংশধর। সেই বংশধরের মধ্যে কি কি বৈশিষ্ট্য দেখা যাচ্ছে? গাছটা কি লম্বা হচ্ছে না খাটো হচ্ছে? গাছটার ফুলটা কেমন হচ্ছে, হলুদ হচ্ছে না বেগুনি হচ্ছে? গাছটার বীজটা কেমন হচ্ছে, কুঞ্চিত হচ্ছে নাকি গোলগাল হচ্ছে? এই ব্যাপারগুলোর দিকে উনি খেয়াল রাখতেন এবং সেগুলো খাতায় লিখে রাখতেন। খাতায় লিখে উনি এইগুলাকে একটা হিসেবের মধ্যে আনার চেষ্টা করেছেন যে প্রথম বংশধরে বৈশিষ্ট্যগুলো এই অনুপাতে আসতেছে। এভাবে উনি ব্যাপারগুলো বোঝানোর চেষ্টা করেছেন। তো উনি যেই সময়টা জন্মেছেন ওই 19বিংশ শতাব্দীতে, মানে 1800 সামথিং সালে, ওই সময়টাতে আসলে উনি গবেষণাটা মোটামুটি 1856 সালের দিকে এই গবেষণাগুলো করতেন। এবং 1860-এর দশকে উনি এইগুলো জমা দিতে গেলেন। কোথায় জমা দিতে গেলেন? গ্রেগর জোহার মেন্ডেল ছিলেন হচ্ছে, উনি জন্মগ্রহণ করেছিলেন হচ্ছে অস্ট্রিয়াতে। অস্ট্রিয়া হচ্ছে ইউরোপের একটা দেশ, যেটা বর্তমানে ওই অংশটা, অস্ট্রিয়ার ওই অংশটা এখন চেক প্রজাতন্ত্র নামে পরিচিত, ঠিক আছে? আচ্ছা, তো উনি এই যে এইখান থেকে আমরা একটু দেখি কি কি পড়লাম। উনি ধর্মযাজক ছিলেন, ভালো কথা। আচ্ছা, উনি কয় বছর গবেষণা করেছেন? 7 বছর গবেষণা করেছেন। এবং উনার জন্মটা দেখো এই যে 19বিংশ শতাব্দীতে, ঠিক আছে? তো উনাকে আমরা ফাদার অফ জেনেটিক্স বলছি, বংশগতিবিদ্যার জনক বলছি। তো যেটা বলছিলাম, গল্পে ফিরি। উনি গবেষণা টবেষণা করে সব খাতায় লিখে টিখে ফেলে উনি চলে গেলেন তৎকালীন অস্ট্রিয়াতে। অস্ট্রিয়ার যে রাজধানী সেটা হচ্ছে ব্রুন। তো উনি ব্রুন ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি, এটা হচ্ছে একটা সোসাইটি, মানে ধরো বিজ্ঞানের বিভিন্ন সোসাইটি ছিল আগে, যেখানে মানুষ তার গবেষণাপত্রগুলো জমা দিত। তো ওই সময়টা ছিল ফিজিক্সের জয় জয়কার। সবাই ফিজিক্স নিয়ে খুব মাতোয়ারা। ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বক তরঙ্গ তত্ত্ব আসছে তখন, এগুলো নিয়ে সবাই খুব ইন্টারেস্টেড। কোন এক ধর্মযাজক মটরশুঁটি গাছ নাড়াচাড়া করে ক্রস করিয়ে কি কি হিসেব করেছেন, এইগুলার ব্যাপারে কারো কোনো আগ্রহই ছিল না, ঠিক আছে? বুঝতে পেরেছ? তো উনি এইগুলো জমা দিলেন ব্রুন ন্যাচারাল হিস্ট্রি সোসাইটিতে, বাট এটা কোনো আলোড়ন ফেললো না। এই ব্যাপারগুলো নিয়ে কেউ আর
ঘাটলো না, কিছু না, নীরবে নিভৃতে 1884-তে ম্যান্ডেল মারা গেলেন। কেউ কিন্তু ম্যান্ডেলের ব্যাপারে কিছুই জানলো না। উনি ওনার গবেষণাপত্রগুলো শুধু রেখে গেলেন, অল্প স্বল্প কয়েকজন মানুষ শুধু জানতো। পরবর্তীতে যে ঘটনাটা ঘটলো 1900 সালে, তিনজন বিজ্ঞানীদের নামটা একটু তোমাকে পড়তে হবে। বিজ্ঞানীদের নাম কি কি? একজনের নাম হচ্ছে হিউগো দা ভ্রিস, একজনের নাম হচ্ছে এরিক স্কেমেক, আরেকজনের নাম হচ্ছে হিউগো দা ভ্রিস, এরিক স্কেমেক, আর আরেকজনের নামটা কি বলো তো? আচ্ছা, ছিল তোমার এখানে, আমি একটু দাঁড়াও যাই সেখানে। তারা আলাদা আলাদাভাবে এই ব্যাপারটা প্রমাণ করলেন, ঠিক আছে? এবং আমাদের দেশে যদি আমরা এরকম কিছু করতাম, তাহলে আমরা কি করতাম? আমরা হচ্ছে জিনিসগুলোকে নিজেদের নামে প্রচার করতাম, তাই না? কিন্তু আমাদের ওই যে তিনজন বিজ্ঞানী, হিউগো দা ভ্রিস, কার্ল করেন্স, আর হচ্ছে আরেকজন নাম আমার মনে পড়ছে না, আমার নোমিনাল অ্যাফেসিয়া আছে, নামগুলো মনে করতে খুব কষ্ট হয়। যাই হোক, তো এই তিনজন বিজ্ঞানী ওরা কিন্তু ম্যান্ডেলকে ইম্পর্টেন্স দিলেন, ম্যান্ডেলকে ক্রেডিট দিলেন। ওরা আলাদা করে পরীক্ষা করে ম্যান্ডেলের ইকুয়াল রেজাল্ট পেয়েছে, এবং এরপর ওরা স্বীকার করলেন যে ম্যান্ডেলের যে পরীক্ষা ছিল সেটাই সঠিক। সুতরাং ফাদার অফ জেনেটিক্স বা বংশগতিবিদ্যার জনক আসলে আমরা কেউ না, বংশগতিবিদ্যার জনক আসলে ম্যান্ডেল। বুঝতে পেরেছ? এই ছিল হচ্ছে ম্যান্ডেলের জীবন কাহিনী নিয়ে কথা। তো ম্যান্ডেল আসলে ওর সময়কালে জিন কি জিনিস, ক্রোমোজোম কি জিনিস, এইসব ব্যাপারে জানতেন না। উনি শুধু চিন্তা করেছেন এমন কিছু একটা আছে, এমন কোনো কিছু একটা ব্যাপার আছে যে ব্যাপারটা আসলে এক বংশধর থেকে আরেকটা বংশধরে স্থানান্তরিত হয়। সেই ব্যাপারটাকে উনি ফ্যাক্টর নাম দিয়েছেন। পরবর্তীতে আমরা বুঝতে পারলাম যে ফ্যাক্টরটাই আসলে জিন। এখন এই জিন বলার পরে আমি জানি তোমরা অনেকে চিন্তা করছো জিন ব্যাপারটা আবার কি, এবং এই জিন ব্যাপারটা না বুঝে আমরা আসলে পড়াশোনায় যেতে পারছি না, তাই না? তাহলে আমি আগে প্রথমে তোমাদেরকে জিন কি জিনিস, অ্যালিল বলে একটা শব্দ আছে যেটা তোমার বইতে আসবে, সেই ব্যাপারগুলো বুঝিয়ে নিয়ে তারপর চলো আমরা আমাদের মেইন বই থেকে আবার মিলিয়ে নেই ব্যাপারটা। জিন বলতে তোমরা সাধারণত যেটা বুঝো এই জিন সেই জিন না। এই জিনটা কোথায় থাকে চলো আমরা বোঝার চেষ্টা করি। আমরা এটাকে একটা উদ্ভিদ কোষ বা প্রাণী কোষ বা যে কোনো কোষ হিসেবে ধরে নিচ্ছি। সেই কোষের ভেতরে এটা একটা নিউক্লিয়াস। তোমরা জানো নিউক্লিয়াসে ক্রোমোজোম অবস্থান করে, তাই না? তো একটা ক্রোমোজোমকে আমি নিউক্লিয়াস থেকে বের করে নিয়েছি। যদিও ক্রোমোজোমকে সবসময় তুমি এরকম দেখতে পাবে না। ক্রোমোজোমকে এমন দেখা যায় কখন জানো? যখন কিনা কোষটা কোষ বিভাজনরত অবস্থাতে থাকে। মানে কোষ বিভাজন যখন হয় তখন ক্রোমোজোমগুলোকে দেখতে এমন লাগে। যখন কোষ বিভাজন হয় না তখন আসলে ক্রোমোজোম এরকম করে থাকে না। ক্রোমোজোম তখন জাস্ট পেঁচানো সুতার মতো ক্রোমাটিন তন্তু হয়ে থাকে আর কি। যাক, এই ক্রোমাটিন তন্তু আর এই ক্রোমোজোম একই উপাদান দিয়ে তৈরি, সেটা হচ্ছে ডিএনএ। মানে ভেতরের জিনিসটা সেম, বাট অ্যাপিয়ারেন্সটা ডিফারেন্ট সময় ডিফারেন্ট অ্যাপিয়ারেন্স, এরকম আর কি। আচ্ছা, ফিরে আসি। তো ধরলাম এটা একটা ক্রোমোজোম। তো ক্রোমোজোমটা আসলে কি দিয়ে তৈরি? সুতা দিয়ে তৈরি। এটা একটা সুতার কুণ্ডলী চিন্তা করো, ঠিক আছে? একটা সুতার কুণ্ডলী, এবং আমি যদি এই কুণ্ডলী থেকে একটা সুতা বের করে নেই, তাহলে হচ্ছে এটা হচ্ছে সেই সুতা। এই কুণ্ডলী পাকা, এই সুতাটাই কুণ্ডলী পাকায় এই আসলে ডিএনএটা তৈরি করছে। কেমন? আচ্ছা, এই সুতাটার নাম হচ্ছে, মানে ক্রোমোজোমটা তৈরি করছে, সরি, এই সুতাটার নাম হচ্ছে ডিএনএ। ডিএনএর ফুল মিনিং হচ্ছে ডাইঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ এবং আরএনএ নিয়ে আমাদের যে নেক্সট চ্যাপ্টার জৈব অণু, সেখানে আমরা আরও ডিটেলস আলোচনা করবো, আরও সুন্দর করে বুঝবো ইনশাল্লাহ। তো তুমি জেনে রাখো যে ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক একটা বড় অণু, মস্ত বড় অণু। হ্যাঁ, এটা স্ট্রাকচার নিয়ে আমরা পরের ক্লাস আলোচনা করব। আর এটা দিয়েই ক্রোমোজোমটা তৈরি। এই ডিএনএর একটা অংশ ধরো এখান থেকে নিয়ে এইটুকু থেকে নিয়ে এইটুকু, এইখান থেকে এমন একটা প্রোটিন তৈরি হয় যেই প্রোটিনটা তোমার একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। কেমন বৈশিষ্ট্য? যেমন ধরো এই প্রোটিনের প্রভাবে এক একজনের চুলের রং কালো হচ্ছে, আরেকজনের চুলের রং ধরো ব্রাউন বা বাদামি হচ্ছে। তাহলে এটা একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী মানে প্রোটিন। তো এই অংশটাকে আমি বলতে পারি একটা জিন। আচ্ছা, আবার ধরলাম যে ডিএনএ অণুর এই অংশটা কোনো কাজ করে কিনা, উত্তর হচ্ছে না। এইটুকু কোনো কাজ করতেছে না, কোনো প্রোটিন তৈরি করতেছে না। কিন্তু তারপর থেকে নিয়ে ধরো এখান থেকে নিয়ে এইটুকু, এটা দিয়ে আরেকটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হচ্ছে। এইখানকার তথ্য ব্যবহার করে আরেকটা প্রোটিন তৈরি হচ্ছে। এই প্রোটিনটা একটা ডিফারেন্ট বৈশিষ্ট্য ধরো তোমার কন্ট্রোল করছে। এটা ধরো তোমার চুল কি স্ট্রেইট হবে নাকি তোমার চুল কার্লি হবে, মানে চুল কি তোমার কোঁকড়ানো হবে নাকি সোজা হবে,
সেই বৈশিষ্ট্য মনে করে এই প্রোটিনটা নিয়ন্ত্রণ করছে, ধরে নিচ্ছি আমরা ব্যাপারগুলো। তাহলে এটাকেও তুমি কি বলতে পারবা? এটাকেও একটা জিন বলতে পারবা। বুঝা গেল? তার মানে আমি দেখলাম জিনগুলো হচ্ছে ডিএনএ অণুর একটা অংশ। কেমন? যে কোনো অংশ হলেই হবে না, সেই অংশটার অবশ্যই একটা কি করতে হবে, বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে হবে। তো জিনের ডেফিনেশন তুমি দিতে গেলে মেক শিওর করবা যে এই দুইটা ব্যাপার তুমি মেনশন করছো, যে জিনটা কোথায় থাকে। জিন থাকে আসলে একটা ডিএনএ অণুতে, বড় একটা ডিএনএ অণুর ছোট্ট অংশগুলোকে আমরা জিন বলছি। অংশটাকে অবশ্যই কি করতে হবে, একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে হবে, তখন সেই অংশকে আমরা জিন বলি। এবার কিভাবে এখান থেকে প্রোটিন তৈরি হচ্ছে সেটা একটা বড় প্রসেস। আমরা যদি সামনের সময়গুলোতে আমরা এগুলো শিখবো ইনশাল্লাহ। ঠিক আছে? ওকে, আমরা আবার পড়ায় ফিরি। আমরা মেন্ডেলের গল্পে ছিলাম, তাই না? একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করছো? ও, বিজ্ঞানীর নাম কিন্তু মনে পড়ছে আমার। 3জন বিজ্ঞানীর কথা যে আমরা বলছিলাম, হিউগো দা ভ্রিস, কার্ল করেন্স এবং এরিক স্কেমেক। এরা কিন্তু আলাদা আলাদাভাবে মেন্ডেলের মতো গবেষণা করেছিলেন। এবং মেন্ডেলকে ফাদার অফ জেনেটিক্স ঘোষণা করা হলো, কিন্তু তার মৃত্যুর 16 বছর পরে। অদ্ভুত ব্যাপার, উনি বাবা হলেন কার? জেনেটিক্স মানে কি? জিনতত্ত্ব। জিনতত্ত্বের বাবা হচ্ছেন বা জনক হচ্ছেন মেন্ডেল। কিন্তু দেখো অদ্ভুত ব্যাপার, উনি জেনে যেতে পারলেন না ব্যাপারটা। আমাদের জগৎটা আসলে এরকমই কেন যেন, মানুষদের অ্যাপ্রিসিয়েশন যে দরকার সেটা আসলে সময় মতো মানুষজন পায় না। তোমার সামনে কেউ ভালো কিছু করলে তুমি অবশ্যই তাকে অ্যাপ্রিসিয়েট করবা, এটা তার ভালো করার আগ্রহকে আরও বাড়িয়ে দিবে। কেমন? এবং একজন ভালো বন্ধুর বৈশিষ্ট্য কিন্তু এটাই। আচ্ছা, আমরা পড়ায় অগ্রসর হই, চলো। ওকে, তাহলে মেন্ডেলের গল্পগুলো করা শেষ। জিন মানে আমি বুঝে গেছি, তাই না? এবার আসো জীবে প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ইংরেজিতে এই প্রকটকে বলা হয় ডমিনেন্ট ক্যারেক্টার, আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্যকে বলা হয় রিসেসিভ ক্যারেক্টারিস্টিক। বুঝছো? আচ্ছা, এখন এটা মানে কি ভাই সেটা বুঝান। এটা বুঝতে গেলে আমাদেরকে আবার একটু ছবিতে যেতে হবে। চলো আমরা, ওকে, আমি তোমাকে আগে এখানে পড়াতে চাচ্ছি হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড এবং ট্রিপ্লয়েড কোষ বলতে আমরা কি বুঝি। আচ্ছা, এই ব্যাপারটা আসলে পুরো তোমার স্কুলে, কলেজে পরবর্তীতে সায়েন্স নিয়ে পড়লে, মানে বায়োলজি রিলেটেড পড়লে, এই হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েডের কনসেপ্টটা তোমার থাকা খুবই জরুরি। এবং আমরা খালি এটাতে জানি যে হ্যাপ্লয়েড মানে এন লিখতে হয়, ডিপ্লয়েড মানে 2n, ট্রিপ্লয়েড মানে 3n, বাট এটার মানে কি, এটা অ্যাকচুয়ালি কী মিন করে, এটা আমরা কখনোই বুঝতে পারি না। দ্যাটস দ্য প্রবলেম। তো আমি চেষ্টা করবো এটা তোমার ক্লিয়ার করার জন্যে। তারপর আমরা বুঝবো অ্যালিল কি এবং ক্রোমোজোমগুলো কিভাবে থাকে, ক্রোমোজোমগুলো কিভাবে আমাদের দেহে আসে। চল শুরু করি তবে। আমরা এখানে 3 রকমের মানে 3টা কোষ নিয়ে নিচ্ছি। আচ্ছা, খেয়াল করো, আমরা এই সাদা বৃত্ত দিয়ে নিউক্লিয়াসকে বুঝতে পারছি। ঠিক আছে? ওকে, তো এখানে খেয়াল করো, আমি ক্রোমোজোম এঁকেছি। ক্রোমোজোমগুলো ধরো এটা মটরশুঁটি গাছের কোষ। মটরশুঁটি গাছে কতগুলো কোষ থাকে জানো? কতগুলো ক্রোমোজোম থাকে জানো? মটরশুঁটির প্রত্যেকটা কোষে তুমি 7 জোড়া ক্রোমোজোম পাবা। কি কোষ? দেহকোষ। তাহলে দেহকোষে ক্রোমোজোমগুলো থাকে জোড়ায় জোড়ায়। দেহকোষ বলতে কি বুঝতেছি? গাছের দেহ আবার কোনটা ভাই? গাছের পাতা, গাছের কাণ্ড, যে কোনো অংশ থেকে তুমি যদি একটু স্টাডি করো, তুমি যদি মাইক্রোস্কোপে দেখো যে দেহকোষের কতগুলো ক্রোমোজোম, তুমি গুনে দেখবা এখানে 7 জোড়া ক্রোমোজোম আছে। তাহলে আমি কিন্তু 2 বার 7 সংখ্যাটা পেলাম। একবার হচ্ছে মেন্ডেল 7টা বিপরীত, আচ্ছা 3 বার 7 সংখ্যাটা আসবে। প্রথমত হচ্ছে মেন্ডেল 7 বছর মটরশুঁটি গাছ নিয়ে গবেষণা করেছেন। দ্বিতীয় সংখ্যাটা আসবে হচ্ছে মটরশুঁটি গাছে ক্রোমোজোমের সংখ্যা 7 জোড়া। তৃতীয়ত 7 সংখ্যাটা এই চ্যাপ্টারে আসবে কোথায় জানো? মটরশুঁটি গাছে যে বৈশিষ্ট্যগুলো নিয়ে মেন্ডেল গবেষণা করেছেন সেই বৈশিষ্ট্যগুলোর সংখ্যা কত? 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য কোনগুলো? ওই যে উদ্ভিদটা কি লম্বা নাকি খাটো, ওর ফুলের রং কেমন, ফলের রং কেমন, বীজের রং কেমন, বীজের আকৃতি কেমন, এই বৈশিষ্ট্য। এরকম কতগুলো বৈশিষ্ট্য, 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে মেন্ডেল গবেষণা করেছেন 7 বছর ধরে। আর যে মটরশুঁটি গাছ, সেই মটরশুঁটি গাছের ক্রোমোজোম কয়টা? 7 জোড়া। বোঝা গেল? আচ্ছা, দেখো তাহলে আমি যদি নাম্বারিং করি, এটা ধরলাম আমাদের 1 নাম্বার ক্রোমোজোম, হ্যাঁ, এটা 2 নাম্বার ধরলাম, আমরা ধরে নিচ্ছি, ধরলাম এটা 5 নাম্বার, ধরলাম এটা 7 নাম্বার ক্রোমোজোম, বাকিগুলো ধরো দেখাই নাই। এখন কথা হচ্ছে ভাই আপনি কিভাবে বুঝলেন এটা 1, এটা 2, এটা 5? ক্রোমোজোমের গায়ে কি লেখা থাকে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার? লেখা থাকে না। তাহলে বিজ্ঞানীরা কিভাবে নাম্বারিংটা করেন? বিজ্ঞানীরা নাম্বারিং করেন হচ্ছে লেংথের উপর, লম্বার উপর। যেই ক্রোমোজোমটা সবচেয়ে বেশি লম্বা সে ফার্স্ট, তার থেকে একটু খাটো সেকেন্ড, তার থেকে আরেকটু খাটো থার্ড, সবচেয়ে খাটো যে সে একদম সবার লাস্ট। এবং মটরশুঁটি গাছের ক্ষেত্রে লাস্ট কত? 7। তাহলে দেখো এখানে
7 জোড়া ক্রোমোজোম থাকে, ঠিক আছে? 7 জোড়া, এই 3 4 5 এগুলো আমি আর কি আঁকি নাই, ওকে? 5 তো আঁকছি, 3 4 6 এই ক্রোমোজোমগুলো তুমি কল্পনা করে নাও। তাহলে এই ধরনের একটা দেহকোষকে তুমি বলবা ডিপ্লয়েড কোষ। কেন? কারণ ক্রোমোজোমগুলো এখানে জোড়ায় জোড়ায় আছে। অপরদিকে এই মটরশুঁটি গাছেরই তুমি যদি শুক্রাণুটা দেখো বা ডিম্বাণুটা দেখো মাইক্রোস্কোপের নিচে, তখন কেমন দেখবা? খেয়াল করো, এখানে 1 নাম্বার ক্রোমোজোম মাত্র একটা, এখানে 2 নাম্বার ক্রোমোজোম একটা, এখানে 3 নাম্বার না, 5 ধরছি, 5 নাম্বার ক্রোমোজোমে একটা, এখানে 7 নাম্বার ক্রোমোজোমে একটা। আমি দেখতে পাচ্ছি এখানে সব একটা 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 করে আছে। এরকম একটা করে থাকলে সেটাকে আমরা বলবো হ্যাপ্লয়েড কোষ। ক্রোমোজোমগুলো যেহেতু একটা করে আছে, তাই আমি এখানে n সংখ্যক ক্রোমোজোম বলবো। মটরশুঁটির ক্ষেত্রে n = 7, তাই না? তার মানে এখানে কয়টা ক্রোমোজোম পাবা? 7টা। অপরদিকে ডিপ্লয়েড কোষে n যদি 7 বসাও তাহলে 7 দুগুণে 14, তাহলে এখানে কয়টা ক্রোমোজোম পাবা? 7 জোড়া বা 14টা। তাহলে এটা কোথায় পাবো আমরা বলো? শুক্রাণু বা ডিম্বাণুর ক্ষেত্রে। শুক্রাণু বা ডিম্বাণুকে আমরা কমনলি বলি হচ্ছে জনন কোষ, ইংরেজিতে বলে গ্যামেট। কেমন? গ্যামেট বা জনন কোষ, ওইগুলোর ক্ষেত্রে এমনটা থাকে। ওকে, বোঝা গেল। এইবার পাশে আরেকটা এক্সট্রা ছবি এঁকে রাখছি, এটাকে আমরা বলছি ট্রিপ্লয়েড। ট্রিপ্লয়েড মানে কি? দেখো এখানে 1 নাম্বার ক্রোমোজোম হচ্ছে 3টা, 2 নাম্বার ক্রোমোজোম 3টা, তাই না? 5 নাম্বার ক্রোমোজোম 3টা, 7 নাম্বার ক্রোমোজোম 3টা, সব 3টা 3টা করে, জোড়ায় জোড়ায় না, এখানে 3টা 3টা করে। তাহলে এটাকে বলবা ট্রিপ্লয়েড। এইরকম দেখা যায় কোথায়? এরকম দেখা যায় হচ্ছে এন্ডোস্পার্ম বা শস্যে, যেটা এই চ্যাপ্টারের আলোচনা না, তাই আমরা এটা ডিটেলসে যাব না। হ্যাঁ, তো শস্য বা এন্ডোস্পার্ম বলতে কি বুঝতেছি আমি তোমাকে বলি। তোমরা যে নারিকেলের শ্বাস খাও না, সেটাই হচ্ছে নারিকেলের শস্য বা এন্ডোস্পার্ম। তুমি যদি নারিকেলের শ্বাস থেকে, ওই নারিকেলের সাদা অংশ থেকে একটা কোষ নিয়ে তুমি যদি মাইক্রোস্কোপের নিচে দেখো, তাহলে তুমি এরকম দেখবা ক্রোমোজোমগুলো 3টা 3টা করে আছে। ওকে, তাহলে আমরা এখন থেকে কি আর উল্টাপাল্টা করবো যে হ্যাপ্লয়েড মানে কি, ডিপ্লয়েড মানে কি, ট্রিপ্লয়েড মানে কি? আমি ছোটবেলায় শুধু পাগলের মতো মুখস্থ করছি হ্যাপ্লয়েড কোষে ক্রোমোজোমগুলো জোড়ায় জোড়ায় থাকে। কিভাবে জোড়ায় জোড়ায় থাকে কেউ কখনো একে দেখায়নি, বাট প্রযুক্তির কল্যাণে আমি আমার জ্ঞানটা তোমাকে পৌঁছাতে পারছি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ সেটার জন্যে। এটা বুঝতে পারলে খুবই ভালো। তুমি আমাদের বাংলাদেশের 80% শিক্ষার্থী থেকে এগিয়ে গেলা, কারণ 80% শিক্ষার্থী এটা বুঝে না যে হ্যাপ্লয়েড মানে কি, ডিপ্লয়েড মানে কি, ট্রিপ্লয়েড মানে কি, এই কনসেপ্টটা ওদের মধ্যে নাই। তাহলে এটা আমরা ক্লিয়ার করে ফেললাম। এবার আমরা যাই যে আমরা অ্যালিল ব্যাপারটা একটু বুঝি। ধরলাম এটা ধরো আমাদের ক্রোমোজোম, মনে করো এটা ধরলাম আমাদের 1 নাম্বার ক্রোমোজোম। কেমন? আচ্ছা, এই যে 1 নাম্বার ক্রোমোজোম আমাদের ডিপ্লয়েড কোষে, আমাদের দেহকোষে কয়টা থাকে? 2টা। আমাদের দেহকোষগুলো তো ডিপ্লয়েড, মটরশুঁটি গাছের দেহকোষের মতো। আচ্ছা, এখন এই 2টা 1 নাম্বার ক্রোমোজোম কোত্থেকে পাইছি? একটা আসছে হচ্ছে আমার বাবার শুক্রাণু থেকে, ঠিক আছে? আরেকটা আসছে হচ্ছে আমার মায়ের ডিম্বাণু থেকে। ক্রোমোজোমগুলোকে একটু স্টাইল করে দেই, তাহলে আর ভালো হবে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে মা আর উনি ধরো বাবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা ক্রোমোজোম পাইছি মায়ের কাছ থেকে, একটা পাইছি বাবার কাছ থেকে, 1 নাম্বার ক্রোমোজোম। একইভাবে 2 নাম্বার ক্রোমোজোম, এই যে 2 নাম্বার ক্রোমোজোম, একটা বাবার কাছ থেকে একটা মায়ের কাছ থেকে। 5 নাম্বার ক্রোমোজোম, একটা বাবার কাছ থেকে একটা মায়ের কাছ থেকে, মানে একটা শুক্রাণু থেকে একটা ডিম্বাণু থেকে। কেন ভাইয়া? কারণ দেখো শুক্রাণুতে 1 নাম্বার ক্রোমোজোম ছিল একটা, ডিম্বাণুতে 1 নাম্বার ক্রোমোজোম একটা। শুক্রাণু ডিম্বাণু মিলেই আসলে জাইগোট তৈরি করে, যেটা পরবর্তীতে বিভাজিত হয়ে হয়ে অসংখ্য দেহকোষ তৈরি করে, তাই না? তারপরে আমাদের দেহকোষের ক্রোমোজোম জোড়া যে পাই, এটা কিন্তু একটা বাবার কাছ থেকে আসে, একটা মায়ের কাছ থেকে আসে, একটা শুক্রাণু থেকে একটা ডিম্বাণু থেকে। বুঝতে পারলাম ব্যাপারটা? এবার ধরো বাবার কাছ থেকে যে জিনটা আসছে, সেই জিনটাতে মনে করো লম্বা হওয়ার জন্য দায়ী জিন আছে, ঠিক আছে? ধরলাম এইখানটাতে যে জিনটা আছে, এটা তো পুরোটাই ডিএনএ, পেঁচানো ডিএনএ সূত্র আছে এটার ভেতরে, তাই না? তো ধরলাম এই ডিএনএর এই অংশটাতে অবস্থান করছে একটা ছোট্ট অংশ ডিএনএর, যেটাকে জিন বলছি, এবং এই জিনটা কি নির্ধারণ করছে? মটরশুঁটি গাছটা কতখানি লম্বা হবে। তো এই মটরশুঁটি গাছ লম্বা হবে না খাটো হবে, এটার জন্য দায়ী যেই জিন, সেটাকে আমরা বড় হাতের টি দিয়ে প্রকাশ করি, মানে টি দিয়ে প্রকাশ করি। যদি বড় হাতের টি থাকে তাহলে বুঝবো এই জিনটা আসলে মটরশুঁটি গাছকে লম্বা করতে হেল্প করে। এই জিনটা থেকে এমন প্রোটিন তৈরি হয় যেই প্রোটিনগুলো গাছকে লম্বা করে। আচ্ছা, অপরদিকে মায়ের ঠিক এই 1 নাম্বার ক্রোমোজোমের এইখানটাতে, হ্যাঁ, সেম জায়গায় যেই জিনটা আছে সেটা লম্বা হতে হেল্প করে না, ঠিক আছে?
এখানে বড় হাতের টি থাকার কথা ছিল, নাই সেটা। এখানে একটা ডিসফাংশনাল একটা জিন আছে যেটা কাজ করতেছে না, লম্বা হতে হেল্প করছে না, ওইটাকে আমি ছোট হাতের টি দিয়ে মার্ক করছি। এটা থাকলে পরে কি হবে, সে খাটো হবে, আর বড় হাতের টি থাকলে সে লম্বা হবে। এখন একটা মটরশুঁটি গাছে দুইটা জিনই আছে, তাহলে সে আসলে কি হবে? তখনই চলে আসে হচ্ছে প্রকট আর প্রচ্ছন্ন এই কথাটা। সেখানে যাওয়ার আগে আমি তোমাকে বলি, ক্রোমোজোম যেরকম জোড়ায় জোড়ায় থাকে, জিনগুলাও কিন্তু জোড়ায় জোড়ায় অবস্থান করে। যেমন এইখানে আছে বড় হাতের টি, এইখানে আছে ছোট হাতের টি, তাহলে এটা একটা জোড়া হলো, রাইট? সো ক্রোমোজোমও জোড়ায় জোড়ায়, জিনগুলো জোড়ায় জোড়ায়, এবং জিন যেখানে অবস্থান করছে সেই জায়গাটাকে আমরা কি বলি জানো? লোকাস বলি। লোকাস, তুমি যেখানে অবস্থান করছো সেটা তোমার লোকেশন, আর জিন যেখানে অবস্থান করছে সেটা হচ্ছে তার লোকাস। যেমন আমি যদি বলি, আমরা কিন্তু কনফার্ম না যে এই জিনটা কোথায় থাকে, আমি জাস্ট আমার ছবি অনুযায়ী তোমাকে জিজ্ঞাসা করছি যে মটরশুঁটি গাছের লম্বা হওয়ার জিনটা কোথায় থাকে, লোকাসটা কই? তুমি বলবা ভাই আপনি 1 নম্বর ক্রোমোজোমে চলে যান, ওদের গিয়ে ওই ওদের যে ক্রোমোজোম আছে এটা নিচের বাহুর ওই একদম প্রান্তের কাছাকাছি চলে আসেন, এটাই হচ্ছে ওদের লোকাস। এভাবে লোকাস দিয়ে আমরা জিন কোথায় থাকে সেটা সম্পর্কে নিশ্চিত হতে পারি। আচ্ছা, তাহলে একটা মটরশুঁটি গাছে তার কোষগুলোতে প্রত্যেকটা কোষেই বড় হাতের টি জিনও আছে, ছোট হাতের টি জিনও আছে। এবার গাছটা কি লম্বা হবে না খাটো হবে, এই দ্বিধাতে আমরা ভুগছি। আমরা দেখলাম যে এই যে বড় হাতের টি এর যে বৈশিষ্ট্য সেটাই হচ্ছে সবসময় প্রকাশিত হয়, মানে যদি এই দুইটা জিনই থাকে তাহলে সে আসলে লম্বা হয়ে যায়। তো এখানে কে প্রকাশিত হইতে পারছে এই দুইটার মধ্যে? আমি জানি তুমি বুঝে গেছো যে ভাই এই ব্যাটা প্রকাশিত হতে পেরেছে, তাহলে এই ব্যাটাকেই আমি বলবো প্রকট জিন। অপরদিকে খাটো হওয়ার বৈশিষ্ট্যটা কিন্তু এখানে প্রকাশিত হতে পারলো না, যে প্রকাশিত হতে পারলো না তাকে আমরা বলবো প্রচ্ছন্ন জিন। ও হচ্ছে আমার এখানে প্রচ্ছন্ন। তাহলে প্রকট বা ডমিনেন্ট জিন বলতে বুঝবো যেই জিন তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে। যেমন এই জিনোটাইপ থাকলে উদ্ভিদটা লম্বা হয়, সুতরাং এটাই প্রকট। আর ছোট হাতের টি খাটো, ছোট হাতের টি থাকলে তার খাটো হওয়ার কথা, উদ্ভিদ তো খাটো হয় নাই, তার মানে তার বৈশিষ্ট্য প্রকাশে বাধা পেয়েছে, হয় নাই বৈশিষ্ট্য তার, সুতরাং সে প্রচ্ছন্ন বা রিসেসিভ। ওকে, এইটুকু পড়ে ফেলার পরে আমরা আর কি কি টাইপের জিনোটাইপ হতে পারে? জিনোটাইপ বলতে এই যে দুইটা জিনকে একসাথে আমরা জিনোটাইপ বলছি, এবং এই একটা জিনকে আরেকটা জিনের কি নামে ডাকে জানো? অ্যালিল নামে ডাকে। অ্যালিল। ধরো আমি আর তুমি ভাই ভাই, আমিও তোমার ভাই তুমিও আমার ভাই, তাই না? তাহলে এই যে দেখো, ও হচ্ছে ওর ভাই বা ও হচ্ছে ওর অ্যালিল, আবার ও হচ্ছে ওর অ্যালিল, একজন আরেকজনের কি বলো? অ্যালিল। কখন বলবো? যখন দুইটা জিন সেম লোকাসে অবস্থান করবে, একই জায়গায় অবস্থান করবে, একই টাইপের বৈশিষ্ট্য। যেমন এখানে গাছের উচ্চতার বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলছি, রাইট? সো গাছের উচ্চতার বৈশিষ্ট্য নির্ধারণ করছে না, একটা বৈশিষ্ট্য নির্ধারণ করছে, তখন ওদেরকে আমরা অ্যালিল বলতে পারি। ওকে, অ্যালিল হতে পারে কিরকম দেখো, সেম হইতে পারে, এই যে এরকম। সেই ক্ষেত্রেও আমার গাছটা কেমন পাবো আমরা? লম্বা পাবো, তাই না? আবার অ্যালিল সেম হইলেও গাছ খাটো হইতে পারে, এই যে দুইটাই ছোট হাতের টি, তখন গাছটা কেমন হবে বলো? খাটো হবে, কারণ এখানে লম্বা হওয়ার জন্য কোনো জিন নাই। তুমি বলতে পারো ভাই আপনি বলছেন প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশিত হবে না, তো এখানে তো খাটো বৈশিষ্ট্য প্রকাশিত হয়ে গেল। আচ্ছা, এখানে তো প্রকট জিন নাই, তাই না? তো যেটা আছে সেটাই প্রকাশিত হবে, কিন্তু যদি প্রকট আর প্রচ্ছন্ন একসাথে থাকতো তাহলে অবশ্যই প্রকটটা প্রকাশিত হতো। বোঝা গেল? তাহলে একটা মটরশুঁটি গাছের উচ্চতার জন্য তার জিনোটাইপ হতে পারে এই 3 রকম। কেমন শিখে নিলাম আমরা ব্যাপারটা, এবং এখান থেকে আমরা অ্যালিল মানে বুঝে গেলাম, এবং জিনগুলো যে জোড়ায় জোড়ায় থাকে সেই ব্যাপারটাও বুঝে গেলাম, তাই না? আচ্ছা, খুব ভালো। চলো আবার আমরা বইতে ফেরত যাই। ওকে, তাহলে প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য পর্যবেক্ষণ। এখানে দেখো জিনের এই প্রতিরূপ দুইটিকে অ্যালিল বলছে। তাহলে প্রতিরূপ মানে বুঝতে পারছো? আমি যে তোমাকে দেখালাম যে বড় হাতের টি ছোট হাতের টি এরাও একে অপরের অ্যালিল, বড় হাতের টি এরাও অ্যালিল, ছোট হাতের টি একজন আরেকজনের অ্যালিল, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখো এই জন্যই বলছে ডিপ্লয়েড জীবের ক্ষেত্রে ক্রোমোজোমগুলো কেমন থাকবে? জোড়ায় জোড়ায় থাকবে। আমি মাত্র তোমাকে দেখালাম এই যে জোড়া। ডিপ্লয়েড জীবে দুইটা অ্যালিল একই রকম হতে পারে, ঠিক আছে? যেমন ধরো দুইটাই বড় হাতের টি, অথবা দুইটাই ছোট হাতের টি। আচ্ছা, তখন তুমি এই স্টেটটাকে বলবা হোমোজাইগাস। কি বলবা? হোমোজাইগাস। হোমো শব্দের অর্থ হচ্ছে সেম, হ্যাঁ, আর জাইগাস মানে হচ্ছে যে আমাদের জিন রিলেটেড আর কি, ঠিক আছে, বা ক্রোমোজোম রিলেটেড। সো হোমোজাইগাস মানে সেম জিন।
আর যদি বলো হেটারোজাইগাস, বায়োলজিতে হেটারো শব্দটার অর্থ হচ্ছে ডিফারেন্ট বা ভিন্ন। তো হেটারোজাইগাস কোনটা হবে বলো? বড় হাতের টি, ছোট হাতের টি, এইটা হবে হেটারোজাইগাস। ওকে, আমরা বুঝে গেলাম প্রকট প্রচ্ছন্নর ক্ষেত্রে এই শব্দগুলো ইম্পর্টেন্ট, আমরা সেই শব্দগুলো বুঝে গেলাম। ওকে, এবার আসো আরও কিছু শব্দ আমরা পাচ্ছি, এগুলো ক্লিয়ার করি তোমাকে। এই যে এখানে একটা শব্দ লিখছে ফিনোটাইপ, আরেকটা শব্দ আমি তোমাকে বলছি সেটা হচ্ছে কি বলো, জিনোটাইপ, তাই না? তাহলে দেখো আমি একটা জিনোটাইপ লিখছি। জিনোটাইপটা হচ্ছে মনে করো বড় হাতের টি, ছোট হাতের টি, তাহলে এইটা হচ্ছে একটা জিনোটাইপ। জিনটা কিরকম তার, এইরকম দুইটা জিন থাকে তার, তাহলে এটা তার জিনোটাইপ। এইটার জন্য গাছটা দেখতে কেমন হয়? এটার জন্য গাছটা দেখতে লম্বা হয়। তাহলে এই বাইরে থেকে তুমি যেটা দেখছো বাহ্যিকভাবে চর্মচক্ষুতে যেটা তুমি দেখতেছো সেটা হচ্ছে তার ফিনোটাইপ। ফিনো মানেই বাইরে থেকে দেখতে কেমন কেমন, তাহলে এটা হচ্ছে ফিনোটাইপ। ওকে, আচ্ছা। আর এখানে এই যে ও হচ্ছে একটা অ্যালিল, ও হচ্ছে একটা অ্যালিল, হ্যাঁ, একজন আরেকজনের অ্যালিল। ওকে, এবার মেন্ডেলের মতবাদ। আচ্ছা, মেন্ডেল তার যে কথাগুলো বলে গেছেন এগুলাকে আসলে উনি সূত্রের আকার দিয়ে যেতে পারেন নাই, উনি জাস্ট গটবাধা লিখে গেছেন। উনি এক একটা টেস্ট করছেন, সেই টেস্ট সম্পর্কে বিস্তারিত উনি লিখে গিয়েছেন। পরবর্তীতে ওই যে কার্ল করেন্স যে বিজ্ঞানীটা আছে, বিজ্ঞানী তা বলছি সরি, মানে বিজ্ঞানী যিনি আছেন, উনি মেন্ডেলের কথাগুলোকে দুইটা সূত্রের আন্ডারে নিয়ে আসছে। তাহলে ব্যাপারটা সবার জন্য বুঝতে ইজি হবে, ঘটনাগুলোকে সহজে ব্যাখ্যা করা যাবে। তো সূত্রগুলো কিন্তু মেন্ডেল নিজে দিয়ে যান নাই, মেন্ডেলের দুইটা সূত্র আসলে কার্ল করেন্স সূত্রের আকারে নিয়ে আসছেন। আমরা এই দুইটা সূত্র সম্পর্কে বুঝবো এবং সেগুলোর যে আধুনিক বৈজ্ঞানিক ব্যাখ্যা বা আমরা যে সেগুলো প্রমাণগুলো এখনও যে কোনো গাছের উপর প্রাণীর উপর এক্সপেরিমেন্ট করে পেতে পারি সেটাও আমরা পড়বো। তাহলে আমাদের চ্যাপ্টারের অধিকাংশ শেষ। ওকে, এই দেখো এখানে এই কথাগুলো লেখা আছে। আর এই একই ধরনের কথা কিন্তু তোমরা কলেজেও পাবা, বুঝছো? তোমাদের কলেজের যে বইগুলো থাকবে সেখানে ওইগুলো থাকবে। জেনেটিক্স খুবই ইম্পর্টেন্ট এবং সুন্দর একটা চ্যাপ্টার। তোমরা যারা জেনেটিক্স এনজয় করবা, তোমরা জানো কি না যে জেনেটিক্সের দিক থেকে আমরা এখন অনেক অগ্রসর হয়েছি। বায়োটেকনোলজিতে পৃথিবী অনেক গ্রো করছে, মানে ইনসেইন লেভেলের পরিবর্তন আসতে যাচ্ছে সামনে। এবং তুমি চাইলে তুমিও কিন্তু একজন কি বলা যায় এই পরিবর্তনের অগ্রদূত হতে পারো। তুমিও কিন্তু জেনেটিক্স নিয়ে পড়াশোনা করতে পারো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু একটা দারুণ সাবজেক্ট আছে যেটা হচ্ছে জেনেটিক্স। একদম টপ লেভেলে থাকলে পরে এই সাবজেক্ট তুমি পেতে পারো, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো কার্ল করেন্স এটাকে সূত্রের আন্ডারে নিয়ে আসলো। আর আমরা যেটাকে জিন বলছি সেটাকে ফ্যাক্টর হিসেবে বলতে হচ্ছে ওই মেন্ডেল বা ওই করেন্স, কার্ল করেন্স। কারণ এই জিন শব্দটা আরও পরে আসছে, বুঝছো? যেমন আমরা জেনেটিক্স কথা বলছি না, জেনেটিক্স, এই জেনেটিক্স শব্দটাই আরও পরে আসছে। মেন্ডেল তো এইসব শব্দ জেনে যায় নাই। জেনেটিক্স এই শব্দটা আসছে হচ্ছে কার মাধ্যমে? এই শব্দটা দিয়েছেন হচ্ছে কে জানো? বেটসন, উইলিয়াম বেটসন। তো উনি 1906 সালে, ঠিক আছে, বর্তমান কলেজের বইয়ে যদি 1905 লেখা, এই 1906 সালে এই শব্দটা প্রথম ব্যবহার করেন উইলিয়াম বেটসন, জেনেটিক্স। আচ্ছা, আর তুমি বলতে পারো এগুলো ভাই তথ্যমূলক কথা, এগুলো পড়তে একটু কেমন যেন লাগছে। এই সময়গুলো হিস্ট্রিটা কিন্তু দরকার আছে জীবনে, তাহলে তুমি লেয়ারগুলো বুঝতে পারবা কীভাবে সায়েন্সটা গ্রো করলো। যেমন বংশগতির জন্য ক্রোমোজোম কিভাবে কাজ করে, সন্তান পিতামাতা থেকে সন্তানে কিভাবে বৈশিষ্ট্যগুলো যায়, এটার উপর কিন্তু যে থিওরিটা, যেটাকে আমরা বলি বংশগতির ক্রোমোজোমাল থিওরি, হ্যাঁ, ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স ইংরেজিতে বললে। তো এটা কিন্তু 1902 সালে আসছে এবং এটা কে দিছিল জানো? সাটন অ্যান্ড বোভেরি। এই বিজ্ঞানীরা খুবই বিখ্যাত বিজ্ঞানী, ঠিক আছে? এই জন্য এদের নামগুলো একটু তোমার পড়ে রাখা উচিত। সাটন আর বোভেরি এই বংশগতির ক্রোমোজোমীয় তত্ত্ব বা ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স এটা দিছিল। তো এইগুলোর পরে আমরা আসলে নিউক্লিয়াস সম্পর্কে, জিন সম্পর্কে জানতে পারছি, এর আগে জানতাম না, মেন্ডেলও জানতো না। তাই মেন্ডেল জিনকে বলছে ফ্যাক্টর। ওকে, মেন্ডেল ভাবছে কিছু একটা আছে, ওইটাকে কি বলবো, আর এটা ফ্যাক্টর বলি। আচ্ছা, এবার আমার প্রথম যে সূত্রটা আছে মেন্ডেলের সেটাকে একটু বুঝতে হবে। প্রথম সূত্রটাকে আমি ইংরেজি নামটাও একটু পড়বো, ল অফ সেগ্রিগেশন। সেগ্রিগেশন মানে তুমি বুঝো পৃথক করা, বাংলা করলে সেটার অর্থ দাঁড়ায় পৃথকীকরণ সূত্র। তুমি পৃথক করছো, কি পৃথক করবা? তাহলে এই লাইনটা আমাকে অনুধাবন করতে হবে, বুঝতে হবে, কোনো গোজামিল না, কিচ্ছু না।
সত্যিকার অর্থে আমরা এটা বুঝবো। চলো পড়ার চেষ্টা করি। এখানে বলছে সংকর জীবে, তাহলে প্রথমেই সংকর জীব কি সেটা একটু বোঝার চেষ্টা করি। সংকর জীব বলতে আসলে হেটারোজাইগাস জীব বোঝায়। কি বলো? হেটারোজাইগাস। হেটারোজাইগাস মানে কি বলছি? যে দুইটা জিনিস ডিফারেন্ট। হ্যাঁ, সংকর জীব, হাইব্রিড জীব, হেটারোজাইগাস জীব। তাহলে আমি হেটারোজাইগাস জীবের একটা জিনোটাইপ লিখি, বড় হাতের টি, ছোট হাতের টি। ওকে, এখানে বিপরীত বৈশিষ্ট্যের যে ফ্যাক্টর আছে, একটা লম্বা হওয়ার ফ্যাক্টর, একটা খাটো হওয়ার ফ্যাক্টর, রাইট? এই ফ্যাক্টরগুলো মিশ্রিত হয় না। এমন না যে এই দুইজন মিশবে, মিশে খাটো আর লম্বার মাঝামাঝি কিছু হবে, এরকম কখনো হবে না। ওরা আলাদা আলাদা ক্রোমোজোমে নিজেদের মতো থাকবে, মিশ্রিত হবে না, পরিবর্তিত হবে না, কিচ্ছু হবে না। কিন্তু যখন কিনা ওরা গ্যামেট সৃষ্টি করবে, জননকোষ সৃষ্টি করবে, তখন পরস্পর থেকে পৃথক হয়ে যাবে, তখন দুইজন আবার আলাদা হয়ে যাবে। চলো আমরা এটাকে একটু ভিজুয়ালাইজ করি, মানে আমরা এখান থেকে দেখি। খেয়াল করো, তাহলে এইটা মনে করো আমাদের একটা কোষ, যেই কোষে ধরলাম আমরা এটাকে 1 নম্বর ক্রোমোজোম ধরছিলাম, ধরলাম 1 নম্বর ক্রোমোজোম, তাহলে দুইটা 1 নম্বর ক্রোমোজোম আছে, রাইট? এটা একটা ডিপ্লয়েড কোষ, অবশ্যই দেহকোষ। এবং এই ডিপ্লয়েড কোষ থেকে এটা ধরো জনন মাতৃকোষ, কেমন? মাদার সেল। জনন মাতৃকোষে মিওসিস কোষ বিভাজন হয়, বা যেটাকে মায়োসিসও বলে। এই মায়োসিস কোষ বিভাজনের মধ্য দিয়ে 1টা থেকে 4টা কোষ তৈরি হয়। এবং তোমরা যারা মায়োসিস সম্পর্কে টুকটাক শুনেছো ছোট ক্লাসে, মায়োসিসে কিন্তু 1টা কোষ থেকে 4টা কোষ হচ্ছে। এবং এখানে একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার ঘটছে, সেটা হচ্ছে ক্রোমোজোম অর্ধেক হয়ে যাচ্ছে। দ্যাট মিনস এখানে যদি থাকে 7 জোড়া, এখানে যদি থাকে 7 জোড়া, এখানে প্রত্যেকটা কোষে কয়টা হয়ে যাবে? 7টি, রাইট? ক্রোমোজোম কি হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে, 7টি হয়ে যাবে ক্রোমোজোম। ওকে, তাহলে আমি বুঝতে পারছি এটা একটা ডিপ্লয়েড কোষ। অপরপক্ষে এখানে যে কোষগুলো হয়েছে প্রত্যেকেই কি? হ্যাপ্লয়েড কোষ। তাহলে মিওসিসের মধ্য দিয়ে কি কোষ তৈরি হয়? হ্যাপ্লয়েড কোষ তৈরি হয়। কারণ এখানে কোনো জোড়া নাই, একটা একটা ক্রোমোজোম দেখতে পাচ্ছি, এখানে 2টা ক্রোমোজোম দেখতে পাচ্ছি, তাই না? বাকি ক্রোমোজোমগুলোকে আমি দেখাই নেই, দরকার নাই তাই। আচ্ছা দেখো, এরা যে পাশাপাশি ছিল, এরা কি মিশ্রিত হয়েছে? দুইজন মিলেমিশে নতুন কিছু বানাইছে? না, ওরা আলাদা আলাদাভাবে অবস্থান করছে। এবং যখন কিনা গ্যামেট সৃষ্টি করতে গেছে, তখন দেখো 2টা কোষের মধ্যে বড় হাতের টি ঢুকে গেছে, এই যে এটা, আর 2টা কোষের মধ্যে ছোট হাতের টি ঢুকছে ইকুয়ালি। কোনটায় কি ঢুকবে আমরা কিন্তু কনফার্ম না, এটা আমরা জানি না, এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, তাই না? কিন্তু দেখো বিপরীত বৈশিষ্ট্যগুলো, এই যে 2টা বিপরীত বৈশিষ্ট্য জনন কোষ সৃষ্টির সময় পরস্পর থেকে কিন্তু পৃথক হয়ে গেছে। আর এই কারণে এই সূত্রটাকে বলতেছি ল অফ সেগ্রিগেশন বা পৃথকীকরণ সূত্র। আমি তোমাকে হলফ করে বলতে পারি যে এই ব্যাপারটা তোমার অধিকাংশ বন্ধুরা বুঝবে না, বাট তুমি ক্লাসটি করেছো মানে তুমি বুঝেছো। তবে অবশ্যই এই জিনিসটা নিজের মধ্যে লুকিয়ে রাখার কিছু নাই। জ্ঞান হচ্ছে এমন একটা জিনিস, ছড়িয়ে দিলে বাড়বে। তো তুমি তোমার বন্ধুকে ক্লাসগুলো করতে হেল্প করবে। যদি তোমার মনে হয় যে আমার কনসেপ্টগুলো ক্লিয়ার হচ্ছে, আমি বায়োলজিটাকে অনুধাবন করতে পারছি, দ্যাটস গ্রেট, কংগ্রাচুলেশনস তোমাকে। তোমার বন্ধুকেও তুমি ক্লাসগুলো শেয়ার করো, কেমন? আচ্ছা, তাহলে আমরা প্রথম সূত্রের যে কথাটা সেটাকে কিন্তু দেখে গেলাম। প্রথম সূত্রের কথাটা কি ছিল? বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো সংকর জীবে, হেটারোজাইগাস জীবে, এটা একটা হেটারোজাইগাস অবস্থায় আছে, বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো মিশ্রিত হয় না, পরিবর্তিত হয় না, পাশাপাশি অবস্থান করে। ডান। যখন গ্যামেট সৃষ্টি করবে তখন জোড়া ভেঙে যায়, জোড়াটা ভেঙে গিয়ে আলাদা আলাদা গ্যামেটে সে প্রবেশ করে। এটাই ছিল আমাদের ল অফ সেগ্রিগেশনের কথা। এবার এটাকে ব্যাখ্যা করার জন্য আমরা কি পরীক্ষা করতে পারি, সত্যিই কি আসলে এরকম ঘটে, সেটার জন্য আমরা যে পরীক্ষাটা করব সেটা এখানে দেখিয়েছে। তুমি যখন জেনেটিক্সের পরীক্ষাগুলো করবে তখন তোমাকে এরকম করেই আসলে লিখতে হয়, এটাই সিস্টেম, বুঝছো? তো প্রথমে আমরা কি লিখি, এই লেখার স্টাইলটা ফলো করবে। যদি কোনো কারণে তোমার কোনো অ্যাসাইনমেন্টে বা কোনো ধরনের মূল্যায়ন পরীক্ষাতে এই ব্যাপারটা লিখতে হয়, মেক শিওর করবা তুমি এভাবেই লিখছো। অন্যভাবে লিখলে আসলে ফরম্যাটটা সাজানো কষ্টকর হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে সুন্দর করে লিখেছে, এইভাবেই লিখবা। এবং কলেজেও ধরো বর্তমানে যে প্রচলিত পরীক্ষা, যেটা তোমাদের সময় নাও থাকতে পারে, জেনেটিক্স কিন্তু একটা দারুণ চ্যাপ্টার বর্তমান সময়, মানে আমাদের সময় থেকে যেই কারিকুলাম, সেই কারিকুলামে আমাদের কিন্তু জেনেটিক্স থেকে প্রশ্ন অবশ্যই আসে, মাস্ট, এবং সেটা অ্যান্সার করলেই ফুল মার্কস পাওয়া যায়। বায়োলজিতে মানে একটা প্রশ্নে ফুল মার্কস পাওয়া তো টাফ, 10-এ 10 পাওয়া টাফ, বুঝছো? তো এটা পাওয়া যায় কারণ এখানে এই যে ম্যাথের মতো তো ক্রস করা, হিসেব মিলিয়ে দেওয়া, করতে পারলে ডান। আসো দেখি কিভাবে ওরা ক্রসটা করলো, একটু অনুধাবন করো আমার সাথে। প্রথমে পিতা মাতা, আমরা যে 2টা প্ল্যান্টকে নিয়েছি, মটরশুঁটি গাছ, একজন হচ্ছে এখানে পিতা,
পুরুষ উদ্ভিদ, আরেকজন মাতা। জেনেটিক্সের ক্ষেত্রে আমরা কিছু সংকেত ব্যবহার করি। এই যে তীর চিহ্নটা দিছে গোল্লার উপরে, এটা মানে হচ্ছে পুরুষ, ঠিক আছে? এটা মানে কি বলো? এটা হচ্ছে পুরুষ। আর এটা মানে হচ্ছে স্ত্রী, ঠিক আছে? এই দুইটা চিহ্ন আমরা চিনে রাখবো। কেন? কারণ আমি ব্যক্তিগতভাবে আমি একটু পেটুক টাইপের মানুষ, প্রচুর খেতে ভালোবাসি। রাস্তার পাশের অস্বাস্থ্যকর খাবার থেকে শুরু করে ভীষণ দামি 5 স্টার হোটেলের খাবার সব কিছুই চেখে দেখতে আমার ইচ্ছে করে, এবং সৃষ্টিকর্তা সেই সুযোগটা আমাকে দিয়েছেন। তো আমি কিছু হোটেলে এরকম দেখেছি, ওদের ওয়াশরুমের রেস্টরুমের উপরে তেমন কিছু লেখা নাই, মানে জেন্টস, তারপর হচ্ছে যে লেডিস, এরকম কিছু লেখা নেই, জাস্ট এরকম দুটা চিহ্ন দেওয়া। তো এটা দেখে আমার মনে হয়েছে যে যারা সায়েন্স পড়ে নাই, কোনো কারণে এই চিহ্নটা বুঝে না, তারা তো বিপদে পড়ে যাবে, কনফিউশনে পড়ে যাবে, তাই না? তো তুমি শিখে গেলা যে এটা মানে জেন্টস, এটা মানে লেডিস, রাইট? আসো, আমরা এখানে পিতামাতা হিসেবে যাদেরকে নিচ্ছি তারা হচ্ছে বিশুদ্ধ। বিশুদ্ধর ইংরেজি হচ্ছে হোমোজাইগাস। তাহলে আমি দুইটা বাংলার ইংরেজি শিখলাম। শঙ্করের ইংরেজি হেটারোজাইগাস, বিশুদ্ধের ইংরেজি হোমোজাইগাস। ওকে? ম্যান্ডেল এই মটরশুঁটি গাছটা নিয়ে গবেষণা করেছিলেন। কেন মটরশুঁটি গাছে নিয়েছিলেন, কেন অন্য গাছ নয়? তোমার মনে প্রশ্ন জাগতে পারে। দেখো, এই গবেষণার ক্ষেত্রে কিন্তু পিতামাতার পরে আমি প্রথম বংশধরে কি ঘটছে দেখতে চাই। মটরশুঁটি গাছের ক্ষেত্রে এইটুকুতে মাত্র 1 বছর সময় লাগবে তোমার। 1 বছরের মধ্যেই তুমি F1 এর রেজাল্ট সম্পর্কে জেনে যাবা। F1 মানে হচ্ছে প্রথম জেনারেশন, ঠিক আছে? প্রথম জেনারেশন, ঠিক আছে? তুমি ধরো আম গাছ নিয়ে গবেষণা শুরু করলা। আম গাছে ক্রস করানোর পরে যেই মানে বীজ হবে, সেই বীজ থেকে একটা নতুন গাছ হবে, সেই গাছের বৈশিষ্ট্য বুঝতে বুঝতে তোমার 10 বছর লেগে যেতে পারে। তো তবুও হয়তো বা তুমি বুঝবা না যে পরবর্তী বংশধরের আম গাছটা আমটা কি মিষ্টি হচ্ছে না টক হচ্ছে, তাই না? তো মটরশুঁটি গাছটা হচ্ছে একটা 1 বর্ষজীবী উদ্ভিদ, তাই 1 বছর পরেই আসলে প্রথম জেনারেশনে কি ঘটছে সেটা বুঝে ফেলা যায়। তাছাড়া এখানকার ফুলগুলো বড় বড়, তাই ক্রস করানো ইজি, বুঝছো? আর হোমোজাইগাস জীবগুলো, হেটারোজাইগাস জীবগুলো আলাদা করতে পারতেন মেন্ডেল, হ্যাঁ? মানে এখানে স্বপরাগায়নের মাধ্যমে হোমোজাইগাস জীবগুলো সৃষ্টি করা যায়। এগুলো একটু হায়ার স্ট্যান্ডার্ডে হয়ে যাচ্ছে কথাগুলো, আমাদের বইতে এত কিছু নাই, তো আমরা অত ডিটেলসে যাচ্ছি না, ঠিক আছে? আমরা এখানে আবার ফিরে আসো। সো জিনোটাইপ দেখো, বিশুদ্ধ লম্বা, তাহলে হোমোজাইগাস লম্বা হইলে কি বড় হাতের টি, এটাই তার জিনোটাইপ হবে। বিশুদ্ধ খাটো, ছোট হাতের টি, তাহলে আমরা প্রথমে কি লিখবো? প্রথমে লিখবো ফিনোটাইপ। ফিনোটাইপ মানে বাইরে থেকে দেখতে কেমন, বাইরে থেকে দেখতে সে লম্বা এবং সে পুরুষ। এবং কি ধরনের লম্বা? লম্বা তো শঙ্কর লম্বাও হতে পারে, হেটারোজাইগাস লম্বাও হতে পারে, সে হচ্ছে বিশুদ্ধ লম্বা, সে বিশুদ্ধ খাটো। তারপর সেটার জিনোটাইপ কি লিখলাম। এবার গ্যামেট সৃষ্টি করবে। আচ্ছা, যার এখানে একটু দেখো, আমরা একটু আগে যেভাবে বুঝে আসলাম, যার এখানেও বড় হাতের টি, এখানেও বড় হাতের টি, মানে দুইটা অ্যালিলি হচ্ছে বড় হাতের টি, তাহলে তার প্রত্যেকটা গ্যামেটে বড় হাতের টি থাকবে, তার ছোট হাতের টি আকাশ থেকে উড়ে আসবে না, তাই না? তাহলে তার প্রত্যেক গ্যামেটের মধ্যে আমি কিন্তু এই জিনটাকেই পাবো, বড় হাতের টিকেই পাবো। অপরদিকে বিশুদ্ধ খাটো যে, তার ক্ষেত্রেও কোনো বড় হাতের টি নাই, তাহলে তার প্রত্যেকটা ক্রোমোজোমই ছোট হাতের টি, তার গ্যামেটের মধ্যে কি যাবে? ছোট হাতের টি যাবে। বুঝতে পারছো কি না? আমরা যেই ক্রসটা দেখছিলাম সেখানে বেসিক্যালি শঙ্কর জীব নিয়েছিলাম, তাই 4টার মধ্যে 2টাতে গেছিল বড় হাতের টি, 2টাতে ছোট হাতের টি। এখন কোনো কারণে যদি ধরো 2টাই বড় হাতের টি থাকতো, তাহলে এই ছোট হাতের টিগুলো কোত্থেকে আসতে পারতো না, সবগুলো গ্যামেটেই বড় হাতের টি থাকতো, তাই না? এই ঘটনাটা এখানে ঘটেছে। ওকে, তাহলে 2টা গ্যামেট হলো, হ্যাঁ? এবং কোন গ্যামেটটা কাকে ক্রস করবে আমরা জানি না, র্যান্ডমলি একটা, এটা হচ্ছে ধরো এটা কি গ্যামেট, এটা হচ্ছে স্পার্ম বা শুক্রাণু, তাই না? আর এটা হচ্ছে কি ডিম্বাণু। তাহলে যে কোনো শুক্রাণু যে কোনো ডিম্বাণুকে যদি নিষিক্ত করে, তাহলে আসলে তাদের যে জিনোটাইপ হবে সেটা হবে বড় হাতের টি, যেটা শুক্রাণু থেকে আসছে, তাই না? বড় হাতের টি। আর মা থেকে যেটা আসছে ডিম্বাণু থেকে, সেটা ছোট হাতের টি। প্রত্যেকটা উদ্ভিদের যেই শুক্রাণু যে ডিম্বাণুকেই ক্রস করুক না কেন, প্রত্যেকটা উদ্ভিদের এই জিনোটাইপটাই হবে। তুমি বলতে পারো, ভাই কেন বড় হাতের টি হবে না? হয়তো যদি একটা শুক্রাণু আরেকটা শুক্রাণুকে নিষিক্ত করতো, কিন্তু শুক্রাণু তো আর মিলে না। শুক্রাণুর সাথে কে মিলে? ডিম্বাণু মিলে, রাইট? সুতরাং সবার জিনোটাইপ হবে বড় হাতের টি, ছোট হাতের টি। এটা কিন্তু প্রথম বংশধর ওরা, তাই না? তো এই উদ্ভিদটা কেমন হবে দেখতে? এটা লম্বা হবে,
কেমন লম্বা? হেটারোজাইগাস বা সংকর লম্বা, তাই না? তাহলে আমরা প্রথম বংশধর পর্যন্ত পড়ে ফেললাম। এখানে তুমি জিজ্ঞেস করতে পারো F1 কেন লিখছে? বায়োলজিতে কিছুই আসলে মানে ব্যাখ্যার অতীত না, সব কিছুর কোনো কারণ আছে, রিজন আছে, তাই না? এফ দিয়ে হচ্ছে মেইনলি এফ ফর ফিলিয়াল। ফিলিয়াল শব্দটা আসছে হচ্ছে একজন গ্রিক দেবতার বা গ্রিক কোনো কাহিনী থেকে এই ফিলিয়াল কথাটা আসছে, হ্যাঁ। তো ফিলিয়াল গ্রুপ 1 এটা বুঝায় F1 দিয়ে, যেটাকে আমরা ফার্স্ট জেনারেশন বলতে পারি। তো আমি ফার্স্ট জেনারেশনে পেয়ে গেলাম, সবাইকে লম্বা পেলাম, হ্যাঁ। এবার আমি এই F1-এ যে উদ্ভিদগুলো পাইছি সেই উদ্ভিদগুলোর মধ্যে আবার ক্রস করতে চাই, আবার পরাগায়ন করে আবার ক্রস করাইতে চাই। ওকে, যেই কথা সেই কাজ। তাহলে আমি এবার যে দুইটা উদ্ভিদ নিলাম এরা P2 হিসেবে কাজ করতেছে, মানে প্যারেন্টস 2, তাই না? F1 জেনারেশন থেকে আমি সেকেন্ড বারের মতো প্যারেন্টস বাছাই করে নিলাম। তো একটা মেল উদ্ভিদকে নিলাম যেটা শঙ্কর লম্বা, কারণ এখানে সবগুলাই এরকম। একটা ফিমেল উদ্ভিদকে নিলাম, সেটাও শঙ্কর লম্বা। এই দুজনের মধ্যে এখন ক্রস করব। এবার তুমি দেখে আসছো যে এই ধরনের জিনোটাইপের জন্য দুই রকমের গ্যামেট হতে পারে। আমি তোমাকে দেখাইছি, বড় হাতের টি হতে পারে, ছোট হাতের টি হতে পারে, ঠিক? এখানেও সেম, বড় হাতের টি, ছোট হাতের টি। এখন শুক্রাণু দুই টাইপের, ডিম্বাণু দুই টাইপের। কোন শুক্রাণু কাকে নিষিক্ত করবে এই ব্যাপারে কোনো আলাদা বাধা ধরা নিষেধ বা কিছু নাই, র্যান্ডমলি এটা হবে। তা আমি সবগুলোর সম্ভাব্যতা যাচাই করব, তাই না? এই বড় হাতের টিওয়ালা শুক্রাণুটা বড় হাতের টিওয়ালা ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে, তখন তাদের জিনোটাইপ হবে বড় হাতের টি, রাইট? আচ্ছা, আবার ও গিয়ে ছোট হাতের টিওয়ালা ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে, তখন তাদের জিনোটাইপ হবে বড় হাতের টি, ছোট হাতের টি। তোমরা সাধারণত গোল্লাগুলো গ্যামেটের ক্ষেত্রে দিবা, ঠিক আছে? গ্যামেটের ক্ষেত্রে এই গোল্লাগুলো দিবা। আমি জাস্ট তোমার বোঝানোর জন্য গোল্লা দিচ্ছি, এগুলোতে আবার গোল্লা দিও না, জিনোটাইপে গোল্লা দিবা না, গ্যামেট লেখার সময় গোল্লা দিবা, হলো? আচ্ছা, তারপর এই ছোট হাতের টিওয়ালা যে শুক্রাণু, এটা বড় হাতের টিওয়ালা ডিম্বাণুর সাথে মিশলে এইটা হবে, আর যদি সে ছোট হাতের টিওয়ালা ডিম্বাণুর সাথে মিলে তাহলে সেই খাটো হবে। ওকে, তাহলে যেটা দাঁড়াইলো, আমার 4টা উদ্ভিদ যদি আসে, সেই 4টা উদ্ভিদের মধ্যে 3টাই আসলে লম্বা হওয়ার সম্ভাবনা আছে, একটা হচ্ছে খাটো হওয়ার সম্ভাবনা। এটা কিন্তু সম্ভাবনা, তাই না? তো এই অনুপাতটা, সম্ভাব্য অনুপাতটা কত দাঁড়ায়? 3:1। আচ্ছা, বুঝছো ব্যাপারটা? তাহলে এই 3:1, এই যে সংখ্যাটা 3:1, এটি হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্রের আনুপাতিক সংখ্যা। কি অনুপাত এটা? এটা কি জিনোটাইপিক অনুপাত না ফিনোটাইপিক অনুপাত? এটা অবশ্যই ফিনোটাইপিক অনুপাত। কেন? কারণ আমরা ফিনোটাইপ বিবেচনা করছি। লম্বা এটা একটা ফিনোটাইপ, খাটো এটা একটা ফিনোটাইপ। সুতরাং এই অনুপাতটা কি ধরনের অনুপাত বলো? ফিনোটাইপিক অনুপাত। আর যদি জিনোটাইপিক অনুপাত করি তাহলে অনুপাত কেমন দাঁড়াবে দেখো, বড় হাতের টি, বড় হাতের টি, বড় হাতের টি, ছোট হাতের টি, অনুপাত ছোট হাতের টি, ছোট হাতের টি, এই 3 রকম আছে। তাহলে অনুপাত দাঁড়াবে আমার 1:2:1। এইটা হচ্ছে তার জিনোটাইপিক অনুপাত। তাহলে মেন্ডেলের প্রথম সূত্র শেষে আমরা এই ব্যাপারটাই জানতে পারি, ঠিক আছে? মেন্ডেল আসলে কি এই 3:1 এটা কিভাবে বুঝছিলেন? মেন্ডেল আসলে বিপুল সংখ্যক উদ্ভিদ নিয়ে করেছেন ক্রসটা, অনেকগুলো উদ্ভিদ ফলাইছেন, তারপর উনি মানে পার্সেন্টেজ হিসেব করে দেখছেন যে ঠিক আছে, লম্বা মোটামুটি গড়ে 3টা লম্বা, একটা খাটো, এই রেটে উনি উদ্ভিদগুলোকে পাইছেন। বলো বুঝলা কিনা? তাহলে মেকশিওর করবা এটা যখন তুমি লিখবা তখন তুমি এই সিকোয়েন্সটা মেকশিওর করবা, প্রথমে ফিনোটাইপ, তারপর জিনোটাইপ, তারপর গ্যামেট। ফিনোটাইপ জিনোটাইপ, দেখছো এখানে তার গ্যামেট দেখাই নেই, প্যারেন্টসের ক্ষেত্রে গ্যামেট দেখাইছি। ফিনোটাইপ জিনোটাইপ গ্যামেট, এই সিকোয়েন্সটা মেনটেন করবা, ফিনোটাইপ জিনোটাইপ গ্যামেট, ফিনোটাইপ জিনোটাইপ গ্যামেট। ওকে, আচ্ছা, তাহলে মেন্ডেলের প্রথম সূত্র কিন্তু আমরা পড়ে ফেললাম, হ্যাঁ, এইগুলো বর্ণনা এখানে লিখাচ্ছে। এবার আমরা চলে আসছি মেন্ডেলের দ্বিতীয় সূত্র। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের নামটা চলো একটু পড়ি এবং এটাও বুঝে নেই, তাহলে আমাদের মোটামুটি চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এটার নাম হচ্ছে স্বাধীনভাবে মিলনের সূত্র, ইংরেজিতে বললে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। দেখো, অ্যাসর্টমেন্ট মানে কিভাবে সজ্জিত করছো, আর ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীনভাবে, তাই না? স্বাধীনভাবে সজ্জিত হওয়ার বা মিলনের সূত্র হচ্ছে এটা। আমরা একটু লাইনটা পড়ি, বাংলা লাইনটা পড়ে বোঝার চেষ্টা করি যে কি বলেছেন। 2 বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য বা বিপরীত লক্ষণ বিশিষ্ট। খেয়াল করো, এই লক্ষণ বা বৈশিষ্ট্যগুলোর কথা বলছি। মেন্ডেল কতগুলো বিপরীত বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিলেন? 7 জোড়া, রাইট? আমি যদি তোমাকে দেখাই কোন 7 জোড়া, এই যে এখানে আছে, আমরা একটু বৈশিষ্ট্যগুলো দেখে নিই চল। এই বৈশিষ্ট্যগুলো নিয়ে উনি কাজ করছেন। বীজের গঠন, এটা একটা বৈশিষ্ট্য,
বীজের রং, এটা একটা বৈশিষ্ট্য। এগুলোকে আমরা মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স বলি। মেন্ডেল এগুলো নিয়ে কাজ করছিলেন। ফুলের রং, ঠিক আছে, মানে পরবর্তী বংশধরে কি সৃষ্টি হচ্ছে এইটার উপরে নজর রেখেছেন। তারপর মটরশুঁটির গঠন, এই যে তারপর মটরশুঁটির রং, শুঁটি বলতে এই ফলটা বুঝাইছে। তারপরে ফুলের অবস্থান, ফুলটা কি এই যে এরকম অক্ষে আছে নাকি প্রান্তে আছে, এই যে এটা দেখো অক্ষে, এটা একদম প্রান্তে উপর দিকে। ওকে। কাণ্ডের উচ্চতা, উচ্চতা কি বেশি লম্বা নাকি খাটো, এই 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে মেন্ডেল কাজ করেছিলেন। বুঝতে পেরেছ? আচ্ছা, এদেরকে মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স বলি। আমরা যেন কি নিয়ে কথা বলছিলাম, আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্র নিয়ে কথা বলছিলাম। এই তো, এটা বুঝতে চাচ্ছি। দাঁড়াও, আরেকটা কথা বলে আসি তোমাদের। সেটা হচ্ছে এইখানে ধরো তুমি একটা ক্রস করাবা। হ্যাঁ, তুমি ক্রস করানোর পরে F1 জেনারেশনে শুধুমাত্র দেখতেছো উদ্ভিদটা কি লম্বা হচ্ছে না খাটো হচ্ছে, শুধু এটার দিকেই নজর দিচ্ছ। তোমার বীজের রং নিয়ে, বীজের গঠন নিয়ে, ফুলের রং, বীজের ফলের আকার আকৃতি কিচ্ছু নিয়ে কোনো মাথা ব্যথা নাই। তুমি জাস্ট কাণ্ডের উচ্চতা এইটাকে খালি তুমি বিবেচনায় নিচ্ছ, আর কোনোগুলো নিয়ে তোমার কোনো টেনশন নাই। এই ধরনের ক্রসকে আমি বলবো মনোহাইব্রিড ক্রস। তাহলে মনোহাইব্রিড মানে একটা বৈশিষ্ট্যের দিকে নজর দিয়ে তুমি ক্রস করাচ্ছ, অন্য বৈশিষ্ট্য চুলাই যাক, তোমার দেখার কিছু না। আমাদের যে মেন্ডেলের প্রথম সূত্রটা, সেখানে কিন্তু আমরা একটা বৈশিষ্ট্য নিয়ে কাজ করলাম, সেটা হচ্ছে উদ্ভিদের উচ্চতা। এবার তুমি মনে করলা না, আমি তো একবারে একটা বৈশিষ্ট্য না হিসাব করে আমি দেখি 2টা বৈশিষ্ট্য নিয়ে ক্রস করি, 2টা বৈশিষ্ট্য কিভাবে পরবর্তী বংশধরে যায়। আমি এইবার বীজের রঙের দিকেও খেয়াল করব, আবার বীজের গঠনের দিকেও খেয়াল করব। 2টা বৈশিষ্ট্যের দিকেই আমি নজর রাখব ক্রস করানোর পরে F1 জেনারেশনে। এইটাকে তুমি বলবা ডাইহাইব্রিড ক্রস। ডাইহাইব্রিড, মেন্ডেলের দ্বিতীয় সূত্রে আসলে ডাইহাইব্রিড ক্রস করা হয়েছে, এবং এটাকে এই জন্য ডাইহাইব্রিড ক্রস ল বলে। প্রথম সূত্রকে মনোহাইব্রিড ক্রস ল বলে। তো চলো আমরা সেই লটা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, যদি তুমি 3টা বৈশিষ্ট্যের দিকে নজর দিয়ে করো বা 4টা বৈশিষ্ট্যের দিকে নজর দিয়ে করো, তখন তুমি এটাকে পলিহাইব্রিড ক্রস বলতে পারো। কিন্তু সেই ক্রসগুলোর হিসেব অনেক বিস্তৃত এবং জটিল হবে। তা আমরা আমাদের এই স্কুল বা কলেজ জীবনে শুধু মনোহাইব্রিড আর ডাইহাইব্রিড নিয়েই পড়বো। মেন্ডেল এই 2টা নিয়েই গবেষণা করেছিলেন। ওকে, চলো। রাইট, আমরা এখানে ছিলাম। তাহলে 2 বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য দেখছো, মানে 2টা ধরো, তুমি ধরে নাও 2টা বৈশিষ্ট্য। আচ্ছা, ওকে, 2টা গাছের মধ্যে সংকরায়ন ঘটালে, সংকরায়ন মানে ক্রস করলে, প্রজনন করলে, ঠিক আছে। প্রথম প্রজন্মে কেবল প্রকট বৈশিষ্ট্যগুলোই প্রকাশিত হবে। F1 জেনারেশনে শুধুমাত্র কি হবে, প্রকট বৈশিষ্ট্যটাই প্রকাশিত হবে। এটা কিন্তু তুমি আগের ক্রসেও দেখেছো, যে তুমি নিছিলা কি, আগের ক্রসে তুমি শুরুতে নিয়েছো হচ্ছে একটা লম্বা একটা খাটো, রাইট। এর মধ্যে প্রকট বৈশিষ্ট্য তুমি জানো লম্বা। তাহলে F1 জেনারেশনে সব উদ্ভিদ কেমন হয়েছে, লম্বা হয়েছে। তার মানে প্রথম বংশধরে শুধু প্রকট বৈশিষ্ট্যটাই আসে। 2 বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে ক্রস করালে প্রথম বংশধরে শুধু কি দেখতে পাও, প্রকট বৈশিষ্ট্যটা দেখতে পাও, লম্বাকেই দেখতে পাও। দ্বিতীয় বংশধরে গিয়ে এই যে খাটো আসতেছে, প্রথম বংশধরে আসে না, তাই না? এটা হচ্ছে প্রথম কথা, এটা আমরা বুঝে ফেলছি। ওকে, তারপর কিন্তু যখন জননকোষ সৃষ্টি হবে, তখন লক্ষণগুলো বলতে জিনগুলো বা ওই ফ্যাক্টরগুলো বা ক্রোমোজোমগুলো জোড়া ভেঙে যাবে না, তাই না? লক্ষণগুলো জোড়া ভেঙে পরস্পর থেকে স্বতন্ত্র এবং স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করবে। তাহলে এই লাইনটা একটু বোঝার চেষ্টা করি। এখানে যেহেতু একাধিক জিন নিয়ে বিবেচনা করতে হবে, তারা কিভাবে স্বাধীনভাবে বিন্যস্ত হয় সেটা একটু ভাই আমাকে বুঝাই দেন। চলো, এটা তোমার জন্য আমি এঁকে রেখেছি, এটা একটু বুঝি আমরা। খেয়াল করো, এখানে আমি 2 রকম বৈশিষ্ট্য নিয়ে কাজ করছি। এখানে বড় হাতের ওয়াই দিয়ে আমি বুঝাচ্ছি হলুদ রঙের জন্য দায়ী জিন, হলুদ রঙের বীজ, ঠিক আছে। আর যদি ছোট হাতের ওয়াই দেই, তাহলে হচ্ছে এটা সবুজ রঙের বীজ। তুমি দেখেই বুঝে গেছো, যেহেতু বড় হাতের দিছি ওয়াই, বড় ওয়াই এটা দিয়ে যেহেতু হলুদ রং বুঝাচ্ছি, তার মানে এখানে প্রকট বৈশিষ্ট্য হচ্ছে হলুদ,
হলুদ এবং সবুজ দুইটাই থাকে, তাহলে কোনটা প্রকাশিত হবে? হলুদ রংটা প্রকাশিত হবে। দুইটা জিন থাকলে হলুদ রংটা প্রকাশিত হবে, তাই হলুদটা এখানে প্রকট। অপরদিকে যদি বীজটা গোল হয়, রাউন্ডেড, গোলাকার হয়, তো এটাকে আমি বড় হাতের আট ধরছি। বড় হাতের আট দিয়ে কি বুঝাচ্ছি বলো? রাউন্ড, গোলাকার বীজ। ঠিক আছে, এটাকে আমি আট দিয়ে বুঝাচ্ছি। বীজটা গোলাকৃতি হওয়ার জন্য যে জিনটা দায়ী তাকে আমি কি দিয়ে প্রকাশ করছি? বড় হাতের আট দিয়ে। তাহলে ছোট হাতের আট দিয়ে কি বুঝাচ্ছি? ছোট হাতের আট দিয়ে বুঝাচ্ছি কুঞ্চিত বীজ, মানে একটু শ্রিঙ্কেন হয়ে গেছে, কুচকে গেছে বীজটা। এরকম বৈশিষ্ট্যটা যে জিন দিয়ে নিয়ন্ত্রিত হয় সেটা হচ্ছে ছোট হাতের আট। তো এখানে বুঝে গেছি কোনটা প্রকট? গোলাকার বীজ, এই বৈশিষ্ট্যটা প্রকট, তাই না? তো আমরা মটরশুঁটি গাছের 7 জোড়া ক্রোমোজোমের মধ্যে এখানে 2 জোড়া ক্রোমোজোম দেখাইছি। এক জোড়া ক্রোমোজোমে খেয়াল করো, মনে করো এইখানে জিনটা আছে, তাই না? ওকে, এই ক্রোমোজোমে আছে বড় হাতের ওয়াই, হলুদ হওয়ার জন্য দায়ী জিন। এটা আছে ছোট হাতের ওয়াই, সবুজ হওয়ার জন্য দায়ী জিন। তাহলে বলো এই উদ্ভিদটা কেমন হবে? এই উদ্ভিদটা রঙের দিক থেকে বীজের রঙে কেমন হবে? সবুজ হবে, তাই না? বীজের রং কেমন হবে? সবুজ। অপরদিকে ভুল লিখছি, বীজের রং হলুদ হবে, কারণ প্রকটটা আছে, রাইট? বীজের রং হবে হলুদ। আচ্ছা, আর এখানে দেখো বড় হাতের আর যেহেতু আছে, তাহলে এটাই প্রকাশিত হবে, তাহলে সে কেমন হবে? গোল হবে। একটা ছোট হাতের আরও আছে কুঞ্চিত হওয়ার জন্য, কিন্তু প্রকটটাই তো প্রকাশিত হবে, তাই সে গোল হবে। তো এটা একটা হলুদ গোল উদ্ভিদ, তাই না? বীজটা কেমন হবে? হলুদ এবং গোল। এবং এটা কি হোমোজাইগাস নাকি হেটারোজাইগাস? অবশ্যই এটা হেটারোজাইগাস, দেখেই বোঝা যাচ্ছে, তাই না? এটা একটা হেটারোজাইগাস উদ্ভিদ। আমরা পয়েন্টে ফিরি। পয়েন্টটা হচ্ছে যে এরা যখন গ্যামেট সৃষ্টি করবে, জাইগাস, আচ্ছা, এরা যখন গ্যামেট সৃষ্টি করবে তখন ক্রোমোজোমগুলো কিভাবে বিন্যস্ত হবে, কার সাথে কে যাবে? খেয়াল করো, জোড়া ভেঙে যাবে। গ্যামেটের সময় এরকম জোড়ায় জোড়ায় থাকতে পারবে না, কারণ গ্যামেট হচ্ছে হ্যাপ্লয়েড, তুমি শিখে ফেলছো, রাইট? সব ক্রোমোজোম থেকে একটা করে থাকবে। ধরলাম এটা হচ্ছে 1 নাম্বার ক্রোমোজোম, এটা ধরলাম 3 নাম্বার ক্রোমোজোম। তাহলে 1 নাম্বার ক্রোমোজোম থেকে কয়টা থাকতে পারবে? একটা। 3 নাম্বার ক্রোমোজোম কয়টা থাকতে পারবে হ্যাপ্লয়েড কোষে? একটা। ওকে, তাহলে এটা ইউনিকলি ছড়িয়ে দিতে হবে তোমাকে। ইউনিকলি কিভাবে ছড়াইতে পারো? কে কার সাথে যেতে পারে? সবাই সবার সাথে যাওয়ার সম্ভাবনা রাখে, তাই না? আমরা তো এটা নিজেরা কন্ট্রোল করতে পারবো না। সো এই দেখো, এটা তুমি কিভাবে হিসেব করতে পারো? তাহলে তোমার এই যে বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, রাইট? বড় হাতের আর, ছোট হাতের আর। এই বড় হাতের ওয়াইয়ের সাথে এই বড় হাতের আর যেতে পারে, এটা একটা গ্যামেট হইতে পারে, রাইট? বড় হাতের ওয়াইয়ের সাথে ছোট হাতের আরও যেতে পারে। সব ধরনের কম্বিনেশন তোমার চিন্তা করতে হবে। আচ্ছা, আর কোনো রকম কি হইতে পারে বড় হাতের ওয়াই দিয়ে? না। বড় হাতের ওয়াই আর ছোট হাতের ওয়াই দিয়ে কি কোনো গ্যামেট হইতে পারে? না, কারণ এটা তো একই জোড়া। একই জোড়া তো একই সাথে থাকবে না, একই জোড়া তো আলাদা হয়ে যাবে, জোড়া তো ভেঙে যাবে, তাই না? আর এটা তো জোড়া না, একটা ক্রোমোজোম, একটা নিউক্লিয়াসের মধ্যে দুইটা আলাদা আলাদা ক্রোমোজোম। এটা 1 নাম্বার ক্রোমোজোম, এটা 3 নাম্বার ক্রোমোজোম, ডিফারেন্ট ক্রোমোজোম। আচ্ছা, আশা করি বুঝতেছো। এরপর আসো, এই ছোট হাতের ওয়াই আর এই বড় হাতের আর, এটা মিলে আরেক ধরনের গ্যামেট হতে পারে। এই ছোট হাতের ওয়াই, ছোট হাতের আর, এটা আরেক ধরনের গ্যামেট। দেখো, এই 4 রকমের গ্যামেট ছাড়া আর কোনো রকম গ্যামেট কিন্তু এখান থেকে বানানো পসিবল না, তাই না? এবং এইখানে কে কার সাথে যাবে এটা কিন্তু আমরা ফিক্স করতে পারছি না। তার মানে তারা কিভাবে বিন্যস্ত হচ্ছে? স্বাধীনভাবে বিন্যস্ত হচ্ছে, রাইট? স্বাধীনভাবে। তাহলে বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, বড় হাতের আর, ছোট হাতের আর, এরকম জিনোটাইপধারী একটা উদ্ভিদ এই 4 রকমের গ্যামেট তৈরি করতে পারে, যেটা আমি তোমাকে দেখিয়েছি এইখানে। দেখো, বড় হাতের ওয়াই, বড় হাতের আর, তাই না? বড় হাতের আরকে নিয়ে সে গঠন করতে পারে, আবার সে ছোট হাতের আরকে নিয়েও গ্যামেট তৈরি করতে পারে। শেষ। ছোট হাতের ওয়াইটা বড় হাতের আরকে নিতে পারে, আবার ছোট হাতের ওয়াইটা ছোট হাতের আরকেও নিতে পারে। এই 4 রকম গ্যামেট আসলে সৃষ্টি হওয়া পসিবল। তাহলে এখন তোমাকে যদি আমি একটা প্ল্যান্ট দিয়ে দেই, তার জিনোটাইপ দিয়ে দেই, তার কাছ থেকে কী টাইপের গ্যামেট আসতে পারে, এটা কি তোমার বের করা কোনো জটিল বা কঠিন ব্যাপার? একদমই না। আমি বিশ্বাস করি তুমি এটা বুঝে গেছো এবং এটা তুমি পারবে। আচ্ছা, আমি যাই, তাহলে এই লাইনটা একটু বোঝার চেষ্টা করি। চলো, 2 বা ততোধিক জোড়া বিপরীত লক্ষণ বিশিষ্ট, বিপরীত লক্ষণ 2টা কিন্তু এখানে, একটা বীজের রং, একটা বীজের আকৃতি। গাছের মধ্যে ক্রস করাইছি আমি। ক্রস করালে প্রথম বংশধরে কি আসবে? প্রকট বৈশিষ্ট্যগুলো আসবে, যেটার প্রমাণ আমি প্রথম সূত্রে পাইছি, দ্বিতীয় সূত্রেও দেখাবো তোমাকে। জনন কোষ বা গ্যামেট বা শুক্রাণু ডিম্বাণু যখন সৃষ্টি করবে তখন লক্ষণগুলো একসাথে থাকতে পারবে না। লক্ষণগুলো তখন কি হবে? জোড়া ভাঙবে,
ঠিক আছে, লক্ষণগুলো জোড়া ভাঙবে, পরস্পর থেকে পৃথক হয়ে যাবে। বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই একসাথে থাকতে পারে না, পৃথক হয়ে যায়, স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যস্ত হবে। কে কার সাথে যাবে একদম স্বাধীনভাবে, ইউনিকলি ভিন্ন ভিন্ন জননকোষে তারা প্রবেশ করবে, যেটা তোমাকে দেখিয়ে আসলাম। বুঝে গেলে খুব ভালো। চলো এটার জিনতাত্ত্বিক ব্যাখ্যাটা আমরা চট করে দেখে ফেলি। আচ্ছা, তাহলে এখানে শুধু ছবি দিয়েছে, এখানে আর বড় করে এটা আলোচনা করে নাই, তাই না? তবু আমরা এখান থেকে বুঝে নিব যে এটা P1, রাইট? ওটা হচ্ছে প্যারেন্ট 1। ওকে, প্যারেন্ট 1-এ আমরা কি নিলাম বলো তো? প্রথমে আমি ফিনোটাইপটা যদি উপরে লিখি, ফিনোটাইপ। ফিনোটাইপ কেমন? ধরো একজন পুরুষ এখানে, এবং পুরুষটা কীরকম বলো? গোল হলুদ। শোনো, ম্যান্ডেলের সব কিছুর মধ্যে ম্যান্ডেল শুরুটা করতো বিশুদ্ধ জীব নিয়ে, বুঝছো? কারণ বিশুদ্ধটা না নিলে পরে ক্রস উল্টাপাল্টা হয়ে যাবে। শুরুটা হবে একদম বিশুদ্ধ বা হোমোজাইগাস জীব নিয়ে। তো আমি এখানে একটা হোমোজাইগাস গোল হলুদ নিয়েছি। হোমোজাইগাস হলে তার কেমন হবে? দুইটাই বড় হাতের ওয়াই, দুইটাই বড় হাতের আর, এই জন্যই তো হোমোজাইগাস, সেম সেম, তাই না? এবং সে গোল হলুদ। এইটা হোমোজাইগাস হইতে হবে। এটা ধরো ফিমেল, মেল ফিমেল কোনো সমস্যা না, মেলকে ফিমেল ধরতে পারো, ফিমেলকে মেল ধরতে পারো, হিসেব সমস্যা হবে না। আচ্ছা, এটা কীরকম বলো? এটা সবুজ কুঞ্চিত, সবুজ কুঞ্চিত, রাইট? আসো দেখো, এই যে সবুজ হওয়ার জন্য দায়ী দুইটা জিন, কুঞ্চিত হওয়ার জন্য দায়ী দুইটা জিন, রাইট? এরাও কিন্তু হোমোজাইগাস, এরাও কিন্তু বিশুদ্ধ। আচ্ছা, এদেরকে নিয়ে আমি ক্রস করানো শুরু করলাম। এবার বলো দেখি কে কার কাছ থেকে কোন গ্যামেটটা আসবে। দেখো, এখান থেকে শুধু এক টাইপের গ্যামেট পাওয়াই পসিবল তোমার জন্য, বড় হাতের ওয়াই বড় হাতের আর, রাইট? তুমি যার সাথে যাকেই মিলাও না কেন সেমই আসতেছে, সব জায়গায় বড় হাতের ওয়াই বড় হাতের আর, এটাই আসতেছে, আর কিছু আসতেছে না। অপরদিকে এখানেও দেখো, ছোট হাতের ওয়াই ছোট হাতের আরকে নিয়ে গ্যামেট তৈরি করবে, সবগুলা গ্যামেট এই একই ধরনের হবে, তাই না? এখানে তো বৈচিত্র্য করা সম্ভব না আর। ওকে, সুতরাং এইখানে গ্যামেটগুলো মিলে যে নতুন উদ্ভিদটা সৃষ্টি করবে, তাদের জিনোটাইপ হবে বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই, বড় হাতের আর ছোট হাতের আর, দুইটা মিলেমিশে এইটা তৈরি করবে। এই উদ্ভিদটা এখন কেমন হলো বলো? F1 জেনারেশনে, F1 জেনারেশনে আমরা কি পাইলাম? বড় হাতের ওয়াই যেহেতু আছে তাহলে এটা হলুদ, বড় হাতের আর যেহেতু আছে এটা গোল। তাহলে F1 বংশধরে শুধু যে প্রকট বৈশিষ্ট্যটাই প্রকাশিত হলো, এটা কি ক্লিয়ার কিনা? একদম ক্লিয়ার। এটা হলুদ গোল, রাইট? কিন্তু এটা কি বিশুদ্ধ না, এটা হেটারোজাইগাস। F1 জীবে প্রকট বৈশিষ্ট্য আসে এবং সেটা কেমন হয়? হেটারোজাইগাস হয়, হেটারোজাইগাস। ওকে, এবার আমি F1 জেনারেশনকে থেকে দুইজনকে পিক করব, তাদেরকে আমি প্যারেন্ট বানাবো এবং ক্রস করব। আচ্ছা, যেহেতু এখানে হিসাবটা একটু বড় হবে, তাই আমি আগেরটার মতো এরকম করে যে লিখে লিখে এরকম দাগ দিয়ে করে ফেলবো, সেটা সম্ভব না। তাই আমি এরকম একটা বোর্ড বানাবো, যেটাকে আমি বলছি চেকার বোর্ড। এই বোর্ডটার নাম কি বলো? চেকার বোর্ড। মনে থাকবে আমাদের। চেকার বোর্ডে আমি কি চেক করব? দেখো, আমি যেটা করব, এক পাশে আমি মেইলের কাছ থেকে কী কী গ্যামেট পাচ্ছি সেটা লিখে ফেলবো। আমি জানি এখানে আমি মেল নেই বা ফিমেল নেই, সবার জিনোটাইপ কি? বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই, বড় হাতের আর ছোট হাতের আর। F1 জেনারেশনে সবাইকে এটাই পাইছি, তাই না? আবার ফিমেলের ক্ষেত্রেও বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই, বড় হাতের আর ছোট হাতের আর, এই জিনোটাইপই পাইছি। তো তোমাকে অলরেডি আমি দেখাইছি যে এরকম একটা হেটারোজাইগাস জীবে গ্যামেটগুলো কেমন হতে পারে, তাই না? 4 রকমের গ্যামেট পসিবল, সেটা আমরা প্রমাণ করে তোমাকে দেখাইছি। এদেরকে আমি এভাবে লিখে ফেললাম। একইভাবে এখানেও সেম গ্যামেট লিখে ফেললাম। এখন আমি ক্রসটা কিভাবে হিসেব করব? হিসেব করার জন্য এই যে এখান থেকে আগাবো, ঠিক আছে? আবার এখান থেকে নামবো। তাহলে এইখানে এই ঘরে এসে কি পাবো? দেখো, এখানে একটা বড় হাতের ওয়াই, এখানে বড় হাতের ওয়াই, তাহলে বড় হাতের ওয়াই বড় হাতের ওয়াই, বড় হাতের আর বড় হাতের আর, এই বড় হাতের আর বড় হাতের আর হয়ে গেল। এবার এই উদ্ভিদটা দেখতে কেমন হবে? জিনোটাইপ তুমি পেয়ে গেছো, দেখতে কেমন হবে? দেখতে হবে গোল হলুদ, এই যে উপরে গোল হলুদ দেখতে পাচ্ছ। এবার এই গ্যামেটটা, এই ডিম্বাণুটা যদি এই শুক্রাণু দিয়ে, তাই না, এই পরাগ বা এটা হচ্ছে শুক্রাণু, ওকে, এই ডিম্বাণুটা যদি, কোনটা যেন, এই যে এটা নিয়ে প্রথমটা নিয়ে কথা বলছি, এই ডিম্বাণুটা যদি এই শুক্রাণু দিয়ে নিষিক্ত হয়, তাহলে আসলে মিলি আমরা এখান দিয়ে যাব, এখানে যাব, মিললে কি হচ্ছে? এখানে বড় হাতের ওয়াই, এখানে বড় হাতের ওয়াই লিখলাম, এখানে বড় হাতের আর, এখানে ছোট হাতের আর, তাহলে এটাও গোল হলুদ, কিন্তু এটা আর হোমোজাইগাস নাই, এটা হেটারোজাইগাস হয়ে গেছে, তাই না? এই গোলের পার্টটা, এটা পুরোপুরি বিশুদ্ধ না কিন্তু। ওকে, অপর দিকে চলো,
আবার এটার সাথে এইটা মিলতে পারে। আমরা কিন্তু জানি না যে কোন ডিম্বাণুটা কোন শুক্রাণু দিয়ে নিষিক্ত হবে, তাই আমি সবগুলোর সম্ভাব্যতা যাচাই করছি। ওকে, তো এটা যদি এটা দিয়ে নিষিক্ত হয় তাহলে কি হবে? এখানে বড় হাতের ওয়াই লিখলাম, এখানে আবার ছোট হাতের ওয়াই লিখলাম, এখানে বড় হাতের আর, এখানে বড় হাতের আর, এটাও গোল হলো। একইভাবে তুমি সবগুলা মিলাই দেখতে পারো। এবার আমি একটা র্যান্ডমলি, ধরো আমি এইটার সাথে এইটার ক্রস করতে চাই, তাহলে আমি কি করব? এখান দিয়ে এখানে আসলাম, এখান দিয়ে এখানে আসলাম, চলো এবার মিলাই। এখানে ছোট হাতের ওয়াই, এখানে ছোট হাতের ওয়াই, তাহলে ছোট হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই। এখানে বড় হাতের আর, এখানেও বড় হাতের আর, তাহলে বড় হাতের আর, বড় হাতের আর। তাহলে এখন বলো কি হবে? যেহেতু ওর হলুদ রঙের জন্য দায়ী কোনো বড় হাতের ওয়াই নাই, তাহলে সে সবুজ রঙের হবে, আমি তাই দেখতে পাচ্ছি। আর যেহেতু দুইটাই বড় হাতের আর, তাহলে সে গোল হবে, তাই দেখতে পাচ্ছি। যদি কখনো এই ডিম্বাণুটা এই শুক্রাণু দিয়ে নিষিক্ত হয় তাহলে কেমন হবে তার? আমি এখান দিয়ে আসি একদম এর লাইনে, এখান দিয়ে আবার এসে ওর সাথে মিলি। চলো এবার মিলাই। এখানে ছোট হাতের ওয়াই, এখানে এখানে ছোট হাতের ওয়াই লিখলাম, ছোট হাতের আর, এখানেও ছোট হাতের আর লিখলাম। ঠিক আছে? ওকে, তাহলে জিনোটাইপ হচ্ছে এইটা। তো তার হলুদ রঙের জন্য দায়ী জিন নাই, আছে সবুজ রঙের জন্য ছোট হাতের ওয়াই, তাহলে সে সবুজ হবে। গোল হওয়ার জন্য দায়ী জিন নাই, আছে ছোট হাতের আর। কুঞ্চিত হওয়ার জন্য, তাহলে সে কুঞ্চিত হবে। বুঝতে পারলা ব্যাপারটা? এভাবেই আমরা চেকার বোর্ড হিসাব করে ফেলতে পারি। এবার তুমি যদি গোনা শুরু করো, যে আমি একটু গুনে দেখি কি হচ্ছে, তুমি খেয়াল করো এখানে কি কি বৈশিষ্ট্য পাবা। তুমি পাবা হচ্ছে গোল হলুদ, গোল হলুদ পাবা। তারপর তুমি পাবা গোল কুঞ্চিত, গোল কুঞ্চিত। তুমি পাবা হচ্ছে সবুজ, আচ্ছা গোল কুঞ্চিত লিখছি, এটা কিছু হয় নাই, সরি, গোল সবুজ, তাই না? আবার তুমি পেতে পারো হচ্ছে সবুজ কুঞ্চিত। আচ্ছা আমি এটা সিরিয়াল করে লিখি, দাঁড়াও, মুছে নেই, এক পাশে সব এইগুলো লিখি আমরা, রং। ওকে, তাহলে এটা গোল সবুজ, আচ্ছা এটা হচ্ছে কুঞ্চিত হলুদ, আর হচ্ছে এটা হচ্ছে কুঞ্চিত সবুজ। এই 4 রকমের উদ্ভিদ তুমি পেতে পারো, তাই না? তাহলে তুমি যদি গুনে দেখো এবার চেকার বোর্ড থেকে, আমি ধরো আগেই গুনে ফেলছি বা আমি জানি ব্যাপারটা, গোল হলুদ পাবা কয়টা? 7টা, সরি 9টা। গোল হলুদ পাবা কয়টা? 9টা। গুনে দেখলে দেখবা 9। গোল সবুজ পাবা হচ্ছে 3টা, কুঞ্চিত হলুদ পাবা 3টা, এবং কুঞ্চিত সবুজ পাবা 1টা, জাস্ট এই লাস্টেরটা। তাহলে তোমার অনুপাত এখানে কি দাঁড়াচ্ছে? ফিনোটাইপিক অনুপাত, 9:3:3:1। এটা ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রের ফিনোটাইপিক অনুপাত, ইম্পর্টেন্ট, কেমন? আচ্ছা, আর এখানে যদি জিনোটাইপিক অনুপাত বের করতে চাও তাহলে অনেক বেশি জটিল হয়ে যাবে আর কি, অনেক বড় হয়ে যাবে অনুপাতটা, ওইটার দরকার নেই আমাদের। ঠিক আছে? তাহলে এই ব্যাখ্যাগুলো এখন আমরা পড়লে বুঝতে পারবো, হ্যাঁ, যে কী কাহিনী হচ্ছে কোথায় এবং কেন হচ্ছে। এবং প্রত্যেকটা ক্রসের নিয়ম একই, প্রথমে প্যারেন্ট 1 ধরে নিব, দুইটা বিশুদ্ধ জীব নিয়ে ক্রস করে F1 জেনারেশন নিয়ে আসবো। এরপর F1 থেকে দুজনকে পিক করব, তাদেরকে প্যারেন্ট 2 ধরে ক্রস করব, এবং ফাইনালি F2 জেনারেশনে অনুপাতটা আমরা বিবেচনায় নিব। ঠিক আছে? ওকে, আচ্ছা এই ছিল আমাদের মোটামুটি এখানে মেইন পড়াটুকু। এরপর বাকি অংশগুলো যদি আমরা একটু দেখি, যে উইলিয়াম বেটসন 1906 সালে এটা ব্যবহার করেন। নামটা যদি আমরা ভাঙি একটু, জেনো শব্দের অর্থ হচ্ছে উদ্ভূত, হ্যাঁ, এই আর কি। তো জেনেটিক্স শব্দটার মানে হচ্ছে যে এখান থেকে কিছু একটা উদ্বুদ্ধ হচ্ছে, এরকম কিছু একটা। ওকে, তারপর এখানে ক্রোমোজোমের হিসাবটা বুঝিয়েছে। আমরা তো অনেক মটরশুঁটি ক্রোমোজোমের কথা বললাম, এবার একটু মানুষের ক্রোমোজোমের কথা বলি। মানুষের ক্রোমোজোম থাকে হচ্ছে 46টা। ডিপ্লয়েড কোষ যেহেতু, এটাকে জোড়ায় বললে বেটার, তাই না? তাহলে এখানে মানুষের ক্রোমোজোম থাকে হচ্ছে 23 জোড়া, কিন্তু মানুষের শুক্রাণু বা ডিম্বাণুতে কয়টা থাকবে? 23টা। যেমন ধরো কোনো কারণে আমার দেহের ক্রোমোজোম কয়টা? আমার দেহে প্রত্যেকটা কোষে কিন্তু 46টা করে ক্রোমোজোম আছে। আমার দেহে কোষ কতগুলো আছে জানো? 10^14টা কোষ আছে আমার দেহে। প্রত্যেকটা কোষেই 46টা করে ক্রোমোজোম আছে। আমার প্রথম কোষটার নাম কি ছিল? জাইগোট। যেটা কিভাবে তৈরি হয়েছে? আমার বাবার শুক্রাণু আমার মায়ের ডিম্বাণু মিলে জাইগোটটা তৈরি হয়েছিল, রাইট? যদি কোনো কারণে এমন হতো আমার বাবার শুক্রাণুতে 46টা ক্রোমোজোম, আমার মায়ের ডিম্বাণুতে 46টা ক্রোমোজোম, তাহলে আমার ক্রোমোজোম কয়টা হয়ে যেত?
46 প্লাস 46 92টা হয়ে যেত, তখন আমি মানুষ থাকতাম কিনা সন্দেহ, তাই না? তো শুক্রাণুর ডিম্বাণুতে এই জন্য ক্রোমোজোম কেমন থাকে, দেহকোষের অর্ধেক হ্যাপ্লয়েড অবস্থায় থাকে, ফলে শুক্রাণু থেকে 23, ডিম্বাণু থেকে 23, মিলে আবার আমি 46। আমার পরবর্তী বংশধরেও ওই শুক্রাণু থেকে 23টা আসবে, আরেকজনের ডিম্বাণু থেকে 23টা আসবে, মিলে 46 হবে। বুঝতে পারছো আশা করি? ওকে, এই যে এখানে দেখো আমি যে তোমাদের বলেছি এই কথাটা কিন্তু এখানে লেখা আছে, সাটন আর বোভেরির কথা, দেখছো? সাটন আর বোভেরি, সাটন আর বোভেরি 1902 সালে এই কাজটা করেন, ঠিক আছে? ওকে, কি করেন? বংশগতির ক্রোমোজোম তত্ত্বটা দেন। ওকে, ও আমাদের কিন্তু পড়া এইটুকুই, বুঝছো? আমাদের পড়া এইটুকুই। তো এখান থেকে আর বাকিগুলো রিডিং পড়লে আশা করি বুঝতে পারবা বংশগতির ক্রোমোজোম তত্ত্বটা কি বলায় আসলে এখানে, বংশগতির জন্য ক্রোমোজোমটা কিভাবে কাজ করছে, হ্যাঁ, এই ব্যাপারটা আসলে উনি আলোচনা করেছেন। ডিপ্লয়েড কোষ বলতে কি বুঝতেছি, হ্যাপ্লয়েড কোষ বলতে কি বুঝতেছি, জাইগোট কিভাবে তৈরি হচ্ছে, যে জিনিসটা আমি তোমাকে বুঝালাম, এগুলোই বংশগতির ক্রোমোজোম তত্ত্বে আলোচিত হয়েছে। আমি যদি আবার একটু শুরু থেকে আমরা চ্যাপ্টারটা যদি একটা রিভাইজ দিয়ে দেই যে আমরা কি কি পড়লাম, কি কি শিখলাম, তাহলে খুব ভালো হবে, রাইট? সো এইখান থেকে শুরু ছিল আমাদের চ্যাপ্টারটা। জিন তত্ত্ব কি, আমি এখন বুঝতে পেরেছি যে জিন তত্ত্ব হচ্ছে এমন একটা টপিক, এমন একটা তত্ত্ব যেখানে আমরা আলোচনা করি হচ্ছে জিন নিয়ে, জিন কিভাবে সঞ্চালিত হচ্ছে, বৈশিষ্ট্যগুলো কিভাবে পরবর্তী বংশ ধরে যাচ্ছে, সেই সব ব্যাপার নিয়ে, তাই না? জিনতত্ত্ব এবং বংশগতিবিদ্যার জিনের মাধ্যমেই যে বৈশিষ্ট্যগুলো পরবর্তী বংশে যায়, এটা আমরা বুঝে গেছি, রাইট? লম্বা হওয়ার জন্য আলাদা জিন, এবং এটা পরবর্তী বংশ ধরে ম্যাটার করছে। তারপর মেন্ডেল এবং তার গবেষণা এবং তার যে সূত্র, সেগুলো পড়েছি, প্রকট প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বুঝতে পেরেছি খুব ভালো করে। আর বংশগতি নীতি ব্যবহার করে জীবের বৈশিষ্ট্য নির্বাচন, এই যে সংকরায়ন, জেনেটিক সিলেকশন, আমরা যে ক্রসগুলো পড়লাম, এগুলা শিখেছি আমরা, তাই না? তো শুরু থেকে আমরা যদি একটু দেখাই তোমাকে, তো এগুলো আমরা পড়েছি মেন্ডেলকে নিয়ে, মেন্ডেলের গবেষণা নিয়ে পড়লাম আমরা, মেন্ডেলের কি কি বৈশিষ্ট্য, কেন উনি ওই যে নিয়েছিলেন, মটরশুঁটি গাছ নিয়েছিলেন, এগুলো পয়েন্ট আকারে কিন্তু এখানে দিয়েছে। আমি গ্রসলি তোমাদের বলেছি মটরশুঁটি গাছ কেমন, 1 বর্ষজীবী হয়, খুব কম সময়ের মধ্যেই সংকরায়ন পরীক্ষার ফল পাওয়া যায়, বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না। গবেষণাটা কবে শুরু করেছিলেন? 56-তে। আচ্ছা, এটা একটা উভলিঙ্গ উদ্ভিদ, উভলিঙ্গ হয় কি করা পসিবল? স্বপরাগায়ন করা পসিবল। যেমন উভলিঙ্গ উদ্ভিদ মানে কি, একই উদ্ভিদের মধ্যে তোমার পুংকেশর আছে, আবার গর্ভাশয় আছে, দুইটাই আছে। তো ওই ফুলটা দিয়ে ওই ফুলকে নিষিক্ত করতে পারবা, বুঝছো? আর যদি স্বপরাগায়ন ঘটানো যায় তাহলে আসলে বিশুদ্ধ উদ্ভিদ বা হোমোজাইগাস উদ্ভিদ সৃষ্টি হয়, ঠিক আছে? কারণ তুমি দেখো শুক্রাণু আর ডিম্বাণু দুইটা কিন্তু একই উদ্ভিদের, তাহলে তাদের তাদের গ্যামে মানে ভেতরের যে জিনগুলো, এটা সেম হবে না, যেহেতু একই উদ্ভিদ থেকে আসছে। ফলে তারা সাধারণত এখান থেকে বিশুদ্ধ উদ্ভিদগুলো পাওয়া যায়। আচ্ছা, ফুলগুলো আকারে বড়, আমি তোমাকে বলছি, তাই সহজে সংকরায়ন ঘটানো যায়। একটা ফুল থেকে পরাগরেণু নিয়ে আরেকটা ফুলের ডিম্বাণুতে দেওয়া যায়, খুব সহজেই করা যায় এটা। তারপর পরনিষেক যেন না হয়, হ্যাঁ, এদের পাপড়িগুলো এরকম করে থাকে, দল বলতে পাপড়ি, পাপড়িগুলো এরকম করে থাকে যে সহজে পরনিষেক ঘটে না, অন্য দূর থেকে আরেকটা ফুলের পরাগরেণু এসে এখানে পড়বে, এটা সাধারণত ঘটে না, হ্যাঁ। আচ্ছা, আর ফলে বিভিন্ন জাতের মটরশুঁটি উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো খাঁটি বা বিশুদ্ধ বা হোমোজাইগাস অবস্থায় পাওয়া যায়। আর এখানে দেখো কি সুন্দর তুলনামূলক বিপরীত বৈশিষ্ট্য আছে। বীজের রঙে পার্থক্য, তাই আমি তুলনা করতে পারছি। সব উদ্ভিদের তো বীজের রঙে এরকম পার্থক্য পাওয়া যায় না, তাই না? তারপর দেখো ফুলের রঙে পার্থক্য, বীজের আকারে পার্থক্য, এই সুস্পষ্ট পার্থক্যগুলো ছিল বলেই মেন্ডেল কিন্তু খুব সহজে এই হিসেবটা উনি অ্যাকুরেটলি পেয়েছেন। অন্য উদ্ভিদ নিলে এটা নাও পেতে পারতেন উনি, তাই না? ওকে, আর ক্রস করলে যে উদ্ভিদগুলো সৃষ্টি হয় এরা সবাই আসলে ফার্টাইল, মানে আবার F1 জেনারেশনের উদ্ভিদগুলো দিয়ে F2 জেনারেশন আমি বানাইতে পারতেছি, তাই না? উর্বর উদ্ভিদ পাচ্ছি। 34টা বছর উনি ব্যয় করেছেন, তোমাকে পড়িয়েছি, বৈশিষ্ট্যগুলো তোমাকে দেখিয়েছি। ওকে, ট্রেইট মানে বৈশিষ্ট্য। মনোহাইব্রিড ক্রস ল কি তোমাকে পড়িয়েছি। ওকে, এই কথাগুলো আমি তোমাকে কিন্তু সবই বলেছি, তুমি রিডিং পড়লে দেখবা যে আমার ক্লাসের কথাগুলোই কিন্তু এখানে লেখা, কেমন? আচ্ছা।
ডাইহাইব্রিড ক্রস কি এটা আমি তোমাকে বুঝিয়েছি। ডাই মানে দুইটা বৈশিষ্ট্য নিয়ে এখানে আলোচনা হবে। আর ডাইহাইব্রিড ক্রসে F2 জেনারেশনে তুমি 16টা উদ্ভিদ পাবা এবং 16টার মধ্যে অনুপাতটা কেমন হবে আমি তোমাকে শিখিয়েছি। ওকে, দুইটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্যওয়ালা, যেমন সবুজ প্রচ্ছন্ন, কুঞ্চিত প্রচ্ছন্ন, এটার মাত্র একটা পাবা। আর দুইটাই যদি প্রকট হয়, হলুদ প্রকট, গোল প্রকট, সেটার সংখ্যা সবচেয়ে বেশি পাবা, 9টা। এই প্রকট প্রচ্ছন্ন বৈশিষ্ট্য খুব ভালো মতনে পড়েছি, মেন্ডেলের মতবাদগুলো বুঝেছি, যেটাকে করেন্স হচ্ছে সূত্রের রূপে নিয়ে আসছিল। প্রত্যেকটা সূত্রের যে প্রধান লাইনটা সেটা আমরা ভালো করে বুঝেছি, ঠিক না? তারপর আমরা ক্রসগুলো সুন্দর করে করেছি প্রথম এবং দ্বিতীয় সূত্রের জন্য। এরপর বংশগতির সাথে জিনতত্ত্বের যে সম্পর্ক সেটা এখানে আলোচনা করেছে, রিডিং পড়লে আমরা বুঝবো। বংশগতি ক্রোমোজোম তত্ত্বটা আমরা বুঝেছি, যে জিনগুলো জোড়ায় জোড়ায় অবস্থান করে, ক্রোমোজোমগুলো জোড়ায় জোড়ায় অবস্থান করে, হ্যাপ্লয়েড ডিপ্লয়েড কোষ কি সেগুলো আমরা শিখেছি, তাই না? চলো আমি দেখি যে কি কি শিখলাম। আর তো এখানে আমি হ্যাপ্লয়েড ডিপ্লয়েড ট্রিপ্লয়েড কোষের কনসেপ্ট ক্লিয়ার করেছি, আলহামদুলিল্লাহ। তারপর আমি এখানে জোড়ায় জোড়ায় যে থাকে ক্রোমোজোম জিন সেটা তোমাকে দেখিয়েছি। তারপর দেখো এখানে প্রথম সূত্রে এই যে কিভাবে জিনগুলো সঞ্চারিত হচ্ছে গ্যামেটের মধ্যে সেটা তোমাকে দেখিয়েছি। দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে কিভাবে গ্যামেটগুলো তৈরি হচ্ছে স্বাধীনভাবে, এই বড় হাতের ওয়াই বড় হাতের আরকে নিয়ে গ্যামেট সৃষ্টি করছে, বড় হাতের ওয়াই আবার ছোট হাতের আরকে নিয়েও গ্যামেট সৃষ্টি করছে, সবগুলোই একে তোমাকে দেখানো হয়েছে। এরপর কিভাবে আমি সহজে গ্যামেট বের করতে পারি, আমি তো পরীক্ষার খাতায় এত কিছু লিখবো না, আমি জাস্ট তার জিনোটাইপটা লিখবো। ধরো উদ্ভিদের জিনোটাইপ হচ্ছে এইটা, তাহলে তার গ্যামেট ওই যে ওর সাথে ওর মানে প্রত্যেকের সাথে প্রত্যেকের ক্রস করাই দিব, তাইলেই আমার হয়ে যাবে। আর যদি এমন হইতো আমার বড় হাতের ওয়াই বড় হাতের ওয়াই, ধরো ছোট হাতের আর ছোট হাতের আর, তাহলে গ্যামেটগুলো কেমন হইতো বলতে পারবা? দেখো যে যার সাথে ক্রস করুক সবসময় গ্যামেট এখানে বড় হাতের আর ছোট হাতের আর হবে, বড় হাতের ওয়াই ছোট হাতের আর, দেখছো প্রত্যেকটা গ্যামেট এখানে সেম হবে, বড় হাতের ওয়াই ছোট হাতের আর। তো আমরা তখন ক্রস করার ক্ষেত্রে সবগুলাকে বিবেচনা করব না, আমরা তখন একটা গ্যামেটকে বিবেচনা করে ক্রস করলেই কিন্তু আমার ক্রস করা হয়ে যাবে। সংখ্যায় তখন আর মানে সংখ্যায় বড় করে দেখানোর তো কিছু নাই আমার, তাই না? তারপর আসো, আচ্ছা এটা সংকরায়ন কি এটা বুঝিয়েছিলাম, জিন কি জিনিস, কোথায় থাকে এবং কিভাবে সে বৈশিষ্ট্য প্রকাশ করে প্রোটিন তৈরির মধ্য দিয়ে, তাই না? এইটা তোমাকে পড়িয়েছি। তো কেমন ছিল আমাদের এই জেনেটিক্স এবং বংশগতিবিদ্যার যে ক্লাসটা? যদি তোমার কাছে মনে হয় যে না ক্লাসটা থেকে আমি কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছি, ক্লাসটা বুঝতে পেরেছি, আর এটার মাহাত্ম্যটা তুমি বুঝবা কখন? কলেজে উঠলে দেখবা যে অনেকেই স্ট্রাগল করছে তখনও, বাট তোমার আশা করি এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে গিয়েছে, এগুলোতে তুমি আর আটকাবে না। তো বাসায় একটু প্র্যাকটিস করবে, ক্রসগুলো নিজে লিখে প্র্যাকটিস করার চেষ্টা করবে। আর এই তো আশা করি তোমাদের যে সামনের সময় সেটা আরও সুন্দর হবে, পড়াশোনার মধ্যে থাকবে এবং বিজ্ঞানটাকে ভালো মতো অনুভব করবে। অনুভব করলে পরে তোমাদের যে স্বপ্ন ইঞ্জিনিয়ারিং পড়া, মেডিকেল পড়া, ভার্সিটি পড়া অথবা অন্য যে কোনো কিছু করা, এটা আরও সহজ হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। পরবর্তী ক্লাসগুলো নিব কি নিব না সেটা ডিপেন্ড করছে তোমাদের রেসপন্সের উপর। তো তোমরা কিন্তু আমাদের রোড টু ডিএমসির যে ফেসবুক গ্রুপ রয়েছে, রোড টু ডিএমসি গ্রুপে কিন্তু এই ক্লাসটার নোট জমা দিতে পারো, এটার একটা রিভিউ জমা দিতে পারো, বা তোমরা ইউটিউবের নিচে কমেন্ট করতে পারো। এই ব্যাপারগুলো দিয়ে আসলে আমরা জাজ করবো যে আসলে এই ক্লাসগুলো তোমাদের কি উপকারে আসছে কিনা, দরকার হচ্ছে কিনা, দেন আমরা পরবর্তী ক্লাসগুলো কিন্তু আপলোড দেওয়া শুরু করব আর কি। আর যদি মনে হয় যে না তেমন দরকার নাই, তাহলে আর কষ্ট করব না বৃথা। তো এই তো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, তোমাদের আগামী ভবিষ্যৎ অনেক সুন্দর হোক। সবাইকে আসসালামু আলাইকুম।